বাবা যারা জয়েন করছো তারা বলো তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক আজকে? যদি শোনা যায় ঠিকঠাক তাহলে একটু কমেন্টে জানাও। যারা জয়েন করছো তারা বলো তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক আজকে? যদি শোনা যায় ঠিকঠাক তাহলে একটু কমেন্টে জানাও। শোনা যাচ্ছে না? ক্লিয়ার? তাহলে বাবা আমরা ক্লাস শুরু করি। আমরা আজকে গত ক্লাসে আমরা পড়ছিলাম পরিফিরা আর নিডেরিয়া পর্ব। আমরা আজকে 3টা পর্ব পড়ব, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা এবং মলাস্কা। তো প্রত্যেকটা পর্ব পড়ার পর মনে হয় না তোমাদের কোনো প্রশ্ন থাকবে, অতএব অযথা প্রশ্ন করার দরকার নাই। আমি একটা পর্ব শেষ করার পর যদি কোনো প্রশ্ন থাকে তখন তোমরা সেই প্রশ্নটা করো। আর একটু শেয়ার দিয়ে দাও সবাই, ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও সবাই, সবার কাছে ক্লাসটা পৌঁছাক। ওকে, তাহলে বাবা তোমরা যারা জয়েন করছো মনোযোগ বাড়াও, মনোযোগ না দিলে কিন্তু পড়া বুঝতে পারবা না। তাহলে আমরা শুরু করে দেই না? আমরা শুরু করে দিলাম প্লাটিহেলমিনথিস পর্ব। বাবারা তোমরা সবাই জানো প্লাটি মানে চ্যাপ্টা। প্লাটি মানে কি? চ্যাপ্টা। হেলমিনথিস মানে হলো কৃমি। তাহলে প্লাটিহেলমিনথিস শব্দের অর্থ হলো চ্যাপ্টা কৃমি। তাহলে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। যদি বলো কেন চ্যাপ্টা, দেহ চ্যাপ্টা হলে সুবিধা কি? দেহ চ্যাপ্টা হলে অনেকগুলো সুবিধা আছে। দেহ চ্যাপ্টা হলে দেহের শ্বসন তল বৃদ্ধি পায়। এদের দেহে তো শ্বসন তন্ত্র নাই, প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহে ত্বকের মধ্য দিয়ে তো শ্বসন হয়। তো দেহ চ্যাপ্টা হলে শ্বসন তলটা বাড়ে। আবার দেহ চ্যাপ্টা হলে পোষক কোষে সংযুক্ত হতে পারে ভালোভাবে। পোষক কোষ বুঝি তো, আমার দেহে, আমার অন্ত্রে, আমার পরিপাক তন্ত্রে যদি কৃমি থাকে তাহলে আমি এক্ষেত্রে পোষক, আমার কোষগুলোই হলো হোস্ট সেল, পোষক কোষ। দেহ চ্যাপ্টা হলে পোষক কোষে ভালো মতো যুক্ত হতে পারে। ধরো এই কলম, এই কলমটা তো চ্যাপ্টা নয়, গোল। দেখো তো এই বোর্ডের সাথে এটা, এই কলমটা ভালো করে যুক্ত হতে পারবে নাকি আমার হাত? আমার হাতটা দেখো চ্যাপ্টা, আমার হাত বোর্ডের সাথে ভালো মতো যুক্ত হতে পারবে? আবার দেখো এই কলমটা ধরো গোল, আমার হাতটা ধরো চ্যাপ্টা, বোর্ডের সাথে এই কলমটা ভালো মতো যুক্ত হতে পারবে না আমার হাত? বলো দেখি, এই গোলাকার কলম আমার বোর্ডের সাথে ভালো মতো যুক্ত হতে পারবে না আমার চ্যাপ্টা হাত বোর্ডের সাথে ভালো মতো যুক্ত হবে? বলো তো দেখি, কমেন্টে উত্তর দাও তো, কোনটা ভালো মতো যুক্ত হতে পারবে পোষক কোষে? কি লাইভের কোনো প্রবলেম? এই যে এটা আসছে সেকেন্ড বারবার লাইভে গেলে উত্তর দিচ্ছে এরা। কি উত্তর দিল এরা?
হাত না, আমি তো পাচ্ছি না লাইভ। আচ্ছা, হাত ভালো মতো যুক্ত হতে পারবে। তো বাবারা, আমার হাত চ্যাপ্টা বলে দেখো এই বোর্ডের সাথে ভালো মতো যুক্ত হতে পারবে। তো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ চ্যাপ্টা, ফলে এরা পোষক কোষে ভালো মতো যুক্ত হতে পারে। এদের শ্বসন তল বৃদ্ধি পায় চ্যাপ্টা হওয়ার কারণে। তা চ্যাপ্টা হওয়ার উপকারিতা আছে। তো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ চ্যাপ্টা, তার মানে এরা চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। এই পর্বের প্রাণীরা প্রথম ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী। প্লাটিহেলমিনথিস পর্বের আগে আর কোন পর্বের প্রাণীতেই কিন্তু ত্রিস্তর বা 3 স্তর নাই। তুমি নিডেরিয়ানদের ক্ষেত্রে পড়ছো 2 স্তর, ভ্রূণেও 2 স্তর, পূর্ণাঙ্গ প্রাণীতেও 2 স্তর, কিন্তু প্লাটিহেলমিনথিসরা প্রথম ত্রিস্তরী প্রাণী। আমাদের এমসিকিউ আসতে পারে প্রথম ত্রিস্তরী প্রাণী কারা? প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা। এই পর্বের প্রাণীরা কিন্তু টিস্যু এবং অঙ্গমাত্রার, টিস্যু এবং অঙ্গমাত্রার, এদের দেহে টিস্যু এবং অঙ্গ থাকে, কোনো তন্ত্র নাই। তাহলে তোমরা পড়ছো পরিফিরা পর্বের প্রাণীরা কোষ মাত্রার, নিডেরিয়া পর্বের প্রাণীরা পড়ছো কোষ ও টিস্যু মাত্রার, প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা টিস্যু এবং অঙ্গমাত্রার। বাবারা, পরিফিরা এবং নিডেরিয়া পর্বের মতো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরাও সিলোমবিহীন, অ্যাসিলোমেট প্রাণী এরা। গত ক্লাসেই বলছি আমি, এ মানে কি? অ্যাবসেন্ট বা নাই। তাহলে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের সিলোম নাই, অর্থাৎ এরা সিলোমবিহীন। দেখো, এরা ত্রিভ্রূণস্তরী। এরা ত্রিভ্রূণস্তরী হওয়া সত্ত্বেও, এদের ভ্রূণে মেসোডার্ম থাকা সত্ত্বেও কিন্তু সিলোম নাই। পরিফিরাদের মেসোডার্ম নাই, নিডেরিয়াদের মেসোডার্ম নাই, ফলে সিলোম তৈরির প্রশ্নই আসে না। সিলোম তো মেসোডার্ম থেকে তৈরি। পরিফেরাদের মেসোডার্ম নাই, নিডেরিয়ানদের মেসোডার্ম নাই, ফলে সিলোম তৈরি হয় না। কমন কথা, স্বাভাবিক কথা। কিন্তু এরা তো ত্রিভ্রূণস্তরী। প্লাটিহেলমিনথিসদের তো মেসোডার্ম থাকে, তারপরেও সিলোম তৈরি হয় না। কারণ দেহ চ্যাপ্টা রাখার জন্য, দেহটা যেন চ্যাপ্টা থাকে, এই জন্যই মেসোডার্ম থেকে এদের সিলোম তৈরি হয় না, বা এরা সিলোম তৈরি করে না। চ্যাপ্টা থাকলে সুবিধা কি? এই যে শুরুতেই বলে নিলাম, পোষক কোষে ভালো মতো যুক্ত হতে পারে, শ্বসন তল বৃদ্ধি পায়, আরো অনেকগুলো উপকারিতা আছে, সুবিধা আছে। বাবারা, প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা উভলিঙ্গ, মানে একটা প্রাণীর দেহে পুংজননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র দুইটাই থাকে। একটা প্রাণীর দেহে শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই আছে। একটা প্রাণীর দেহে শুক্রাণু ডিম্বাণু উভয়ই তৈরি হয়, এরা উভলিঙ্গ। এদের অন্তনিষেক হয়, এদের অন্তনিষেক হয়, প্লাটিহেলমিনথিসদের অন্তনিষেক হয়। এদের ভ্রূণের পরিস্ফুটন প্রত্যক্ষ হয়, কারো কারো প্রত্যক্ষ, কারো কারো ভ্রূণের পরিস্ফুটনটা পরোক্ষ। আমি বলছিলাম যখন জীবন চক্রে লার্ভা দশা থাকবে, নিম্ফ দশা থাকবে, তখন পরিস্ফুটন পরোক্ষ, গত ক্লাসে বলছি। আর যখন জাইগোট থেকে সরাসরি শিশু প্রাণী বা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হবে, তখন ওটা প্রত্যক্ষ পরিস্ফুটন। তো প্লাটিহেলমিনথিস পর্বের কোন কোন প্রাণীর পরিস্ফুটন প্রত্যক্ষ, কারো কারো পরোক্ষ। পরোক্ষ পরিস্ফুটনের ক্ষেত্রে লার্ভা দশা থাকবে, প্রত্যক্ষ পরিস্ফুটনে লার্ভা দশা থাকবে না। অনেকে বলছো লার্ভা কি? তোমরা জানো তো এটা শিশু প্রাণীর দৈহিক গঠনের সাথে যদি তাদের পূর্ণাঙ্গ প্রাণীদের দৈহিক গঠনের মিল না থাকে, তাহলে ওই শিশু প্রাণীকে লার্ভা বলে। শিশু প্রাণীর দৈহিক গঠনের সাথে যদি তাদের পিতামাতা বা তাদের পূর্ণাঙ্গ প্রাণীদের দৈহিক গঠনের মিল না থাকে, তাহলে ওই শিশু প্রাণীকে লার্ভা বলে। আর জীবন চক্রে লার্ভা দশা থাকলে পরিস্ফুটন বা ভ্রূণের পরিস্ফুটন বা ডেভেলপমেন্টটা পরোক্ষ, ইনডিরেক্ট। আর লার্ভা দশা না থাকলে ওটা ডিরেক্ট ডেভেলপমেন্ট, প্রত্যক্ষ পরিস্ফুটন। বাবারা, প্লাটিহেলমিনথিস পর্বের যাদের পরোক্ষ পরিস্ফুটন, তাদের তো লার্ভা তৈরি হয়। আমরা এবার পড়ব এদের লার্ভাগুলোর নাম, দেখি কেমন পারো তোমরা।
এক রেডিয়া। বাবা রেডিয়া এই নামটা আসছে একজন বিজ্ঞানীর নাম থেকে, ফ্রান্সেসকো রেডি। একজন বিজ্ঞানীর নাম হলো ফ্রান্সেসকো রেডি। এই রেডির নাম অনুসারে প্লাটিহেল মিন্থিসদের একটা লার্ভার নাম দিছে রেডিয়া। কিডিয়া, রেডিয়া। একটা লার্ভার নামকরণ করা হচ্ছে সার্কারিয়া। তোমরা জানো সার্কি মানে লেজ, সার্কি মানে কি লেজ। তো যে লার্ভাতে লেজ থাকে, লেজের সাহায্যে লার্ভাটা চলাচল করে, ওই লার্ভার নাম সার্কারিয়া। তোমরা পড়ছো ঘাস ফড়িংয়ে অ্যানাল সার্কি, কিংবা তোমরা পুচ্ছ পাকনা পড়ছো কন্ডিকথিসদের হেটারো সার্কাল, অ্যাক্টিনোপটেরিজিদের পড়ছো হোমো সার্কাল। এই যে সার্কাল, সার্কাল বা সার্কি মানে কি লেজ। তো যে লার্ভাতে লেজ আছে তার নাম সার্কারিয়া। এক ধরনের লার্ভার নামকরণ করা হচ্ছে স্পোরোসিস্ট। বাবারা স্পোর মানে কি রেণু, রেণু তো ছোট, আর সিস্ট মানে কি থলি। বলতো লার্ভাগুলো কি বড় না ছোট? ছোট ছোট স্পোর বা রেণুর মতো, এই জন্য স্পোরো। আর যে লার্ভাতে সিস্ট বা থলির মতো গঠন আছে তার নাম সিস্ট, স্পোরোসিস্ট। তো যে লার্ভাতে থলির মতো গঠন আছে, সিস্ট মানে থলি, আমরা ওটার নাম দিব স্পোরোসিস্ট। আমরা আর এক ধরনের লার্ভার নাম দিব সিস্টি সার্কাস। সিস্টি সার্কাস। সিস্টি মানে কি সিস্ট বা থলি, সার্কাস মানে কি লেজ। তো যে লার্ভাতে লেজও আছে আবার থলির মতো গঠনও আছে, যে লার্ভাতে লেজ আছে আবার থলির মতো গঠনও আছে, তার নাম সিস্টি সার্কাস। মনে থাকবে না? সিস্টি সার্কাস। ধরো সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করে আমাকে সার্কাস দেখতেছে, যে আমরা তাকে ভুলে যাই, তার ইবাদত করি না কি করি, আমাকে সৃষ্টি করে সার্কাস দেখতেছে। তো ওইভাবে মনে রাখা যায় সিস্টি সার্কাস। মানে এই লার্ভাতে সিস্ট বা থলির মতো গঠনও আছে, লেজও আছে, এই জন্য সিস্টি সার্কাস। আর একটা মনে রাখো, যে প্লাটিহেল মিন্থিস পর্বের প্রাণীদের আরেকটা লার্ভার নাম মনে রাখো, মিরাসিডিয়াম। মিরাসিডিয়াম শব্দটা তো ইউথ, ইয়াং। মিরাসিডিয়াম মানে ইউথ বা ইয়াং। তাহলে প্লাটিহেল মিন্থিস পর্বের যাদের পরোক্ষ পরিস্ফুটন, তাদের তো লার্ভা তৈরি হয়। লার্ভার নাম কি কি? মিরাসিডিয়াম, সার্কারিয়া, রেডিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস। লার্ভাগুলোর নাম আমি কিন্তু পড়া ধরবো একটু পরে, রেডি করো। রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস, মিরাসিডিয়াম। বাবারা প্লাটিহেল মিন্থিস পর্বের প্রাণীরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে এদের দেহটাকে লম্বালম্বি তুমি দুইটা সমান অংশে ভাগ করতে পারবা। পরিফেরারা বলছিলাম অপ্রতিসম, নিডেরিয়ারা বলছিলাম অরীয় প্রতিসম, প্লাটিহেল মিন্থিস পর্বের প্রাণীরা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। তুমি দেহটাকে লম্বালম্বি বা লম্ব অক্ষ বরাবর তুমি দুইটা সমান অংশে ভাগ করতে পারবা। তাহলে আমি আরেকবার একটু রিপিট দেই, এবারই তোমরা ক্লিয়ার করো। প্লাটিহেল মিন্থিস পর্বের প্রাণীরা চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। এই পর্বের প্রাণীরা প্রথম ত্রিস্তরী, এদের আগে আর কেউ ত্রিস্তরী প্রাণী ছিল না। এরা টিস্যু এবং অঙ্গ মাত্রার, এদের টিস্যু আছে এবং টিস্যু অঙ্গ গঠন করে, কিন্তু কোনো তন্ত্র গঠিত হয় না। পরিফেরা এবং নিডেরিয়ানদের মতো প্লাটিহেল মিন্থিস পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট বা সিলমবিহীন। এখন তুমি যদি বলো এরা তো ত্রিভ্রূণ স্তরী, মেসোডার্ম তো ছিল, তাহলে কেন সিলোম নাই? দেহটা চ্যাপ্টা রাখার জন্য এরা সিলোম তৈরি করে না। যদি বলো চ্যাপ্টা থাকলে কি সুবিধা, সুবিধা তো আছে, পোষক কোষে ভালো মতো যুক্ত হতে পারে, শ্বসন তল বৃদ্ধি পায়। এই পর্বের প্রাণীরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, লম্বালম্বি তুমি এদের দেহটাকে দুইটা সমান অংশে ভাগ করতে পারবা। এদের পরিস্ফুটন কারো কারো প্রত্যক্ষ, কারো কারো পরোক্ষ। পরোক্ষ পরিস্ফুটনে লার্ভা তৈরি হয়, কিন্তু প্রত্যক্ষ পরিস্ফুটনে কোনো লার্ভা তৈরি হয় না। এদের অন্তঃনিষেক। এই পর্বের প্রাণীরা উভলিঙ্গ, একটা প্রাণীর শরীরেই
শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই থাকে। তো যেহেতু এদের কারো কারো পরিস্ফুটন পরোক্ষ, তাদের তো লার্ভা তৈরি হয়। লার্ভাগুলোর নাম কি? রেডিয়া। ফ্রান্সেসকো রেডির নাম অনুসারে লার্ভার নামকরণ করছে রেডিয়া। যে লার্ভা অনেক ছোট, স্পোর বা রেণুর মতো, এবং দেহে সিস্ট বা থলির মতো গঠন আছে, তার নাম স্পোরোসিস্ট। যে লার্ভাতে থলির মতো গঠন আছে আবার লেজও আছে, তার নাম সিস্টি সার্কাস। সিস্ট মানে কি থলি, সার্কি বা সার্কাস মানে লেজ, সিস্টি সার্কাস। যে লার্ভাতে শুধু লেজ আছে তার নাম সার্কারিয়া। আরেকটা লার্ভার নাম মিরাসিডিয়াম। ক্লিয়ার? শোনা যায় তো ঠিকঠাক না? ঠিকঠাক শুনতে পাচ্ছিস তো না বাবা? দেখে বারবার এটা দিয়ে ক্লিক করলে গতদিনের লেকচার দেখাচ্ছে কেন? বাবারা দেখি তোমরা কেমন উত্তর দিতে পারো, দেখি উত্তর দাও। আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা, দেখে। প্লাটিহেল মিন্থিস পর্বের প্রাণীরা, এদের লার্ভাগুলো কি কি বলো তো দেখি, কমেন্ট করো তো দেখি, লেখো তো এদের লার্ভাগুলো কি কি, তোমরা কেমন বুঝতে পারছো? প্লাটিহেল মিন্থিস পর্বের প্রাণীদের লার্ভার নামগুলো লেখো দেখি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না কেন, বারবার ইয়ে করলে আমার দেখা লাগবে তোরা উত্তর কি দিচ্ছে। তোমরা উত্তরগুলো লেখো। প্লাটিহেল মিন্থিসদের লার্ভা 5টা বলছি, দেখি 5টা লার্ভার নাম লেখো দেখি, কে কে সঠিক উত্তর পারে। লার্ভার নাম লেখো দেখি, জি স্যার বলো না, লার্ভাগুলোর নাম লেখো তো। একটা লেখছো রেডিয়া, খালি একটা লার্ভা বলছি, 5টাই বলো দেখি কি কি। সবাই তো খালি রেডিয়া রেডিয়া লিখতেছ। যারা তুমি সবগুলো লিখছো, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস, মিরাসিডিয়াম। লাবিবাও ঠিক লেখছো, সবগুলোই লেখছো, রেডিয়া, সিস্টি সার্কাস, স্পোরোসিস্ট, সার্কারিয়া, মিরাসিডিয়াম। হানিফ ঠিক আছে। ওকে, আরো অনেকে সঠিক উত্তর দিচ্ছ না? ওকে বাবারা, এতটুকু তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা বলো তো? আমি পরের পার্টে যাব, প্লাটিহেল মিন্থিস পর্বের পরের অংশ পড়াবো। তোমরা এতটুকু ঠিকঠাক যদি বুঝতে পারো তাহলে আমাকে টেলমি, আমাকে বলো। দীপু, দীপু, হীরা, সঠিক উত্তর দিচ্ছ তোমরা। তাহেরা সাদিয়া, রাইদা। ওকে, তোমরা বলো যে এতটুকু যতখানি পড়ালাম প্লাটিহেল মিন্থিস থেকে তোমরা সবাই বুঝতে পারছো কিনা। ওকে, লার্ভাগুলোর নাম অনেক ভালো করে মনে রাখবা। আমরা প্লাটিহেল মিন্থিস পরের পরের পার্ট এবার আলোচনা করতেছি, খুব মনোযোগী হও বাবারা। প্লাটিহেল মিন্থিস পর্বের, ধরো এটা একটা প্রাণী, কোন কোন প্রাণীর দেহের এপিডার্মিস, এপিডার্মিস বোঝো তো, বহিতক, চোখের পাতার চুলের মতো সিলিয়া থাকে। তাহলে প্লাটিহেল মিন্থিস পর্বের কোন কোন প্রাণীর এপিডার্মিস সিলিয়া যুক্ত। প্রশ্ন, কেন সিলিয়া থাকে? এই সিলিয়া দিয়ে কি করে এরা? সিলিয়ার আন্দোলনের মাধ্যমে খাদ্যবস্তুর মধ্যে একটা ঘূর্ণন বা একটা স্রোত তৈরি করে। ওই স্রোতের মাধ্যমে খাবার কি করে, এদের মুখ ছিদ্রের কাছে চলে আসে। ধরো এটা মুখ ছিদ্র, ধরো এটা প্লাটিহেল মিন্থিস পর্বের প্রাণী, এদের চারিদিকে আছে খাদ্য। তা আমাদের মতো তো এদের হাত নাই যে হাত দিয়ে ধরে ধরে খাবার মুখে দিবে। কৃমিদের কি হাত আছে নাকি আমাদের মতো? না। এদের তো কোনো হাত নাই, তো খাবারটা মুখে দিবে কিভাবে? তো এদের চারিদিকে ধরো খাবার আছে, এই সিলিয়ার সঞ্চালন বা আন্দোলনের মাধ্যমে ওই খাবারের মধ্যে একটা ঘূর্ণন তৈরি করে, একটা স্রোত তৈরি করে। ওই স্রোতেই কি হয়, খাবারগুলো মুখের কাছে চলে যায়। তার মানে এই এপিডার্মিসে থাকা সিলিয়া খাবার গ্রহণে সাহায্য করে।
আবার কারো কারো, ধরো এটা আর একটা কৃমি প্লাটিহেলমিনথিস পর্বের, কারো কারো এপিডার্মিসের উপর দিয়ে পাতলা কিউটিকল থাকে। তোমরা তো জানো যে কিউটিকল মোমের মতো পদার্থের একটা আস্তরণ। কারো কারো সিলিয়া নাই, এপিডার্মিসের উপর দিয়ে কি আছে? কিউটিকল। কি কল? ক্যাঙ্কা কল, কিউটিকল। যদি বলো পাতলা কিউটিকল কেন, মোটা বা পুরু কিউটিকল নয় কেন? দেহটা যেন নমনীয় থাকে, এই জন্য পাতলা কিউটিকল। আর এদের তো শ্বসন তন্ত্র নাই, রক্ত সংবহন তন্ত্র নাই, তো ত্বকের মধ্য দিয়ে যেন শ্বসন হয়, এই জন্য পাতলা কিউটিকল। কারণ কিউটিকল আবরণটা মোটা হলে তো ত্বকের মধ্য দিয়ে গ্যাস এক্সচেঞ্জের প্রবলেম হবে, অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগের সমস্যা হবে। তো ত্বকের মধ্য দিয়ে যেন শ্বসনটা ঠিকঠাক হতে পারে, গ্যাস এক্সচেঞ্জটা ঠিকঠাক হতে পারে, এই জন্য পাতলা কিউটিকল থাকে। তাহলে এদের এপিডার্মিসে কারো কারো সিলিয়া থাকে, কারো কারো পাতলা কিউটিকল থাকে। এই পর্বের প্রাণীদের বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা জাতীয় টিস্যু বা কোষ থাকে। বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা কোষ থাকে। প্যারেনকাইমা যোজক টিস্যুর কোষ। এ বুঝিচ্ছ না বুঝিচ্ছ কও তো? বুঝিচ্ছ না বুঝিচ্ছ কও? বুঝতে পারতিস? আটকে গেছি নাকি আমি? ওকে, আচ্ছা। তাহলে এদের বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা থাকে। এদের মুখ ছিদ্রে বাঁকা, বড়শি চেনো না, মাছ ধরার বড়শি, ওই রকম বড়শির মতো বাঁকা হুক থাকে কারো কারো। এই হুক দিয়ে এরা হোস্ট সেল বা পোষক কোষে যুক্ত থাকে। কারো কারো মুখ ছিদ্রে চোষক থাকে, এই চোষক দিয়ে এরা পোষক কোষে যুক্ত হয় এবং চোষক দিয়ে রক্ত পান করতেও সুবিধা হয়। তাহলে কারো কারো মুখে হুক থাকে, কারো কারো চোষক থাকে, কারো কারো দুইটাই থাকে। এদের যে পরিপাক নালী, সেখানে কোনো পায়ু ছিদ্র নাই, শুধু মুখ ছিদ্র আছে। তাহলে বাবারা বলো তো দেখি, এদের পায়ু ছিদ্র নাই, শুধু মুখ ছিদ্র আছে, তাহলে বলো তো প্লাটিহেলমিনথিসদের পৌষ্টিক নালী সম্পূর্ণ না অসম্পূর্ণ? প্লাটিহেলমিনথিসদের পৌষ্টিক নালী বা পরিপাক নালীতে শুধু মুখ ছিদ্র আছে, কোনো পায়ু ছিদ্র নাই। তাহলে তোমরা একটু বলো তো, তাহলে এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ না অসম্পূর্ণ? আবার প্রবলেম। তাহলে বাবারা বলো তো দেখি, এদের মুখ ছিদ্র আছে, মানে পায়ু ছিদ্র নাই, তাহলে বলো প্লাটিহেলমিনথিসদের পৌষ্টিক নালী সম্পূর্ণ না অসম্পূর্ণ? উত্তর দেশো কেউ? অসম্পূর্ণ না, সঠিক উত্তর দিছ। তাহলে প্লাটিহেলমিনথিসদের পৌষ্টিক নালীটা অসম্পূর্ণ হবে, কারণ এখানে মুখ ছিদ্র আছে, পায়ু ছিদ্র নাই। বাবারা, এই পর্বের কোন কোন প্রাণীতে, সব প্রাণীতে নয়, কোন কোন প্রাণীতে, যেমন ফিতাকৃমিতে খণ্ডক সদৃশ্য অংশ আছে, তার নাম প্রোগ্লটিড। এটা ইম্পর্টেন্ট, প্রোগ্লটিড। তাহলে প্লাটিহেলমিনথিস পর্বের সবার নয়, কোন কোন প্রাণীতে খণ্ডকের মতো সেগমেন্ট, সেগমেন্ট যেটাকে তোমরা বলো, সোমাইড যেটাকে বলো, খণ্ডক সদৃশ্য প্রোগ্লটিড থাকে। এবং এই প্রোগ্লটিডে কিন্তু ফিতাকৃমির পুংজননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র দুইটাই থাকে। একটা প্রোগ্লটিডের মধ্যেই পুংজননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র দুইটাই থাকে। প্রোগ্লটিড জননতন্ত্র ধারণ করে, প্রোগ্লটিডে শুক্রাশয় ডিম্বাশয় থাকে, যেহেতু এরা উভলিঙ্গ। তাহলে এটা মনে রাখতে হবে, প্রোগ্লটিড। তাহলে প্লাটিহেলমিনথিস পর্বের কোন কোন প্রাণীর দেহে, যেমন ফিতাকৃমির দেহে খণ্ডক সদৃশ্য প্রোগ্লটিড থাকে। প্রোগ্লটিডে কি থাকে? জননতন্ত্র থাকে। বাবারা, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হলো, এই পর্বের প্রাণীদের রেশন তন্ত্রে ফ্লেম সেল বা শিকা কোষ থাকে।
ফ্লেম সেল বা শিকা কোষ থাকে। শিকা কোষটা কেমন দেখি। ধরো এটা একটা শিকা কোষ। শিকা কোষের ভেতরে একটা ফাঁকা জায়গা, আর এই ফাঁকা জায়গাকে আমরা কি বলবো? লুমেন। লুমেন মানে ফাঁকা জায়গা। তোমরা ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকার ভেতরের ফাঁকা জায়গাকে লুমেন বলছো। আমাদের পরিপাক নালীর ভেতরের ফাঁকা জায়গা লুমেন। তোমরা ধমনী শিরা এদের ভিতরের ফাঁকা জায়গাকে লুমেন বলো। তাহলে বাবা এই শিকা কোষের ভেতরের ফাঁকা জায়গাটাকেও আমরা লুমেন বলবো। এবং এই লুমেনের মধ্যে এক গুচ্ছ সিলিয়া থাকে। সিলিয়া কেমন? চোখের পাতার চুলের মতো। লুমেনের মধ্যে থাকে এক গুচ্ছ সিলিয়া। এই সিলিয়াগুলো যখন আন্দোলিত হয়, নড়াচড়া করে, তখন এগুলাকে দেখতে আগুনের ফ্লেম বা শিখার মতো মনে হয়। তাহলে শিকা কোষের লুমেনের মধ্যে কি আছে বলতো? সিলিয়া না ফ্লাজেলা? শিকা কোষের লুমেনের মধ্যে কি আছে বলতো দেখি? সিলিয়া আছে না ফ্লাজেলা আছে? শিকা কোষের লুমেনে সিলিয়া আছে, একগুচ্ছ সিলিয়া আছে। এই সিলিয়া যখন আন্দোলিত হয় তখন এই সিলিয়াকে দেখতে আগুনের শিকার মতো লাগে। সিলিয়াগুলোকে দেখতে আগুনের মতো শিকার মতো লাগে যে বলে এই পুরা কোষটাকে আমরা বলবো ফ্লেম সেল বা শিখা কোষ। তাহলে এই শিখা কোন শিখা? এই শিখা হলো ফ্লেম, কারো নাম নয়, কোনো মেয়ের নাম নয়। এটা হলো এই শিখা মানে কি? আগুনের ফ্লেম, শিখা, আগুনের শিখা। ওকে বাবারা, দেখো দেহের বিভিন্ন অংশ থেকে বর্জ্য যখন এই লুমেনের মধ্যে প্রবেশ করে তখন সিলিয়াগুলো আন্দোলিত হয়। সিলিয়া আন্দোলিত হয়ে ওগুলা বর্জ্য ঝাঁটার মতো বাড়ি দিয়ে কি করে? রেচন নালীর দিকে ঠেলে দেয়। তারপর রেচন ছিদ্র দিয়ে দেহের বাইরে বের হয়ে যায়। প্রশ্ন, সিলিয়া আন্দোলিত হলে দেখতে আগুনের শিকার মতো লাগে, তাই কোষের নাম শিকা কোষ। কখন আন্দোলিত হয়? যখন বর্জ্য শিকা কোষের লুমেনে প্রবেশ করে তখন সিলিয়াগুলো এখানে আন্দোলিত হয়, হয়ে ওগুলা বর্জ্যকে ঝাঁটার মতো বাড়ি দেয়। তখন শিকা কোষ থেকে বর্জ্যগুলো রেচন নালীতে চলে যায়, তারপর দেহ থেকে অপসারিত হয়। তাহলে এদের রেচনতন্ত্রের শিকা কোষ আছে, কোনো কিডনি নাই, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী এগুলা নাই আমাদের মতো। তার মানে এদের রেচনতন্ত্র বেশি উন্নত না, অনুন্নত ধরনের, আদি প্রকৃতির রেচনতন্ত্র। আর এই টাইপের রেচনতন্ত্রকে আমরা কি বলবো? প্রোটোনেফ্রিডিয়াল ধরনের রেচনতন্ত্র। প্রোটোনেফ্রিডিয়াল ধরনের রেচনতন্ত্র। প্রোটো মানে আদি বা প্রথম, আদি প্রকৃতির। তাহলে এদের রেচনতন্ত্র আদি প্রকৃতির, অনুন্নত, এই জন্য আমরা বলবো এটা প্রোটোনেফ্রিডিয়াল ধরনের রেচনতন্ত্র। এবার উত্তর দাও, আমাদের রেচনতন্ত্র কি? এদেরটা তো প্রোটোনেফ্রিডিয়াল, আদি প্রকৃতির রেচনতন্ত্র। প্রোটো মানে আদি বা প্রথম। আমাদের মানুষদের রেচনতন্ত্রটা কোন ধরনের? কে বলতে পারবা দেখি? কমেন্ট করো, কেমন পারো দেখি। দেখি এই উত্তরটা দেখবো আমি তোমাদের, কে কে পারো। যেহেতু এই উত্তরটা আমি বলিনি আজকের ক্লাসে। মানুষের রেচনতন্ত্রটা কোন ধরনের? প্লাটিয়াল মিন্থিসদের তো বললাম প্রোটোনেফ্রিডিয়াল ধরনের। বলো মানুষের রেচনতন্ত্র কোন ধরনের? আচ্ছা সুদীপ নাকি, সরি, একজন প্রশ্ন করছে যে প্যারেনকাইমার কাজ কি? আমি যে বললাম বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে থাকে প্যারেনকাইমা। প্যারেনকাইমা গুলো বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে থেকে দেহের দৃঢ়তা প্রদান করে, এবং এই প্যারেনকাইমা বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে আছে দেখেই কিন্তু ওগুলাকে আমরা কেউ সিলোম মনে করি না, এরা কিন্তু অ্যাসিলোমেট। ওই বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা না থাকলে তো আমরা ওগুলাকে সিলোম ভাবতাম। তো অঙ্গের ফাঁকা ফাঁকা জায়গাগুলো প্যারেনকাইমা দিয়ে পূরণ থাকে দেখেই তো আমরা ওগুলোকে সিলোম মনে করি না। আর সবচেয়ে বড় কথা, দেহের দৃঢ়তা প্রদানে, দেহ গঠনে ভূমিকা রাখে ওই প্যারেনকাইমা গুলো। কি লিখতেছো তোমরা? রেজাউল কবির ঠিক লেখছো, তাবাসসুম ঠিক লেখছো। মেটানেফ্রিডিয়াল ধরনের, আমাদেরটা মেটানেফ্রিডিয়াল ধরনের।
এদেরটা প্রোটোনেফ্রিডিয়াল, মানুষের রেচনতন্ত্র মেটানেফ্রিডিয়াল ধরনের, বা মেটা মানে কি আফটার বা পরে, মেটা মানে আফটার বা পরে। তাহলে প্রথম তৈরি হচ্ছে প্রোটোনেফ্রিডিয়াল ধরনের রেচনতন্ত্র, এর পরে যে রেচনতন্ত্র তৈরি হলো উন্নত প্রকৃতির, মেটা মানে তো পরে, তাহলে আমরা ওটাকে বলবো মেটানেফ্রিডিয়াল ধরনের। আমাদেরটা মেটানেফ্রিডিয়াল ধরনের রেচনতন্ত্র, উন্নত রেচনতন্ত্র। তাহলে প্রোটো মানে কি প্রথম, মেটা মানে কি পরে। তাহলে প্রথম যে রেচনতন্ত্র তৈরি হলো প্লাটিহেলমিনথিসদের, এটা তো প্রোটোনেফ্রিডিয়াল ধরনের, আর আমাদেরটা তো পরে তৈরি হচ্ছে, মেটা মানে পরে, তাহলে আমাদেরটা মেটানেফ্রিডিয়াল ধরনের। তোমরা অনেকে শুধু নেফ্রিডিয়াল নেফ্রিডিয়াল ধরনের লেখছো, আমাদেরটা মেটানেফ্রিডিয়াল ধরনের। সৃষ্টি সঠিক উত্তর দিচ্ছে এখানে দেখলাম, মেটানেফ্রিডিয়াল ধরনের বলতে হবে। ওকে, তাহলে আমি এই এতটুকু আমি আরেকবার একটু তোমাদের রিপিট করে দেই, সবাই মনোযোগী হও। প্লাটিহেলমিনথিস পর্বের কোন কোন প্রাণীদের বহিত্বক বা এপিডার্মিসে সিলিয়া থাকে, চোখের পাতার চুলের মতো। এই সিলিয়ার সঞ্চালনের মাধ্যমে এরা খাদ্যের মধ্যে একটা ঘূর্ণন বা একটা স্রোত তৈরি করে, ওই স্রোতেই খাবার মুখের কাছে চলে আসে। তবে কারো কারো এপিডার্মিসের উপর পাতলা কিউটিকল থাকে। পাতলা কিউটিকল কেন? দেহটা যেন নমনীয় হয়, দেহ প্রাচীরের মধ্য দিয়ে যেন গ্যাস এক্সচেঞ্জটা হয়, এই জন্য পুরু কিউটিকল নয়, পাতলা কিউটিকল। এদের বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা জাতীয় কোষ আছে। এদের মুখ ছিদ্র আছে, পায়ু ছিদ্র নাই, তার মানে পোস্টিকনালী অসম্পূর্ণ। আর এদের মুখ ছিদ্রে কি এই যে হুক আছে, বাঁকা হুক আছে, চোষক আছে, কারো কারো দুইটাই আছে। এই হুক আর চোষক দিয়ে এরা পোষক কোষের সাথে সংযুক্ত হয়। এদের কারো কারো, সবার নয়, যেমন ফিতাকৃমি, তো কারো কারো খণ্ডক সদৃশ্য অংশ আছে, তার নাম প্রোগ্লোটিড, এবং অনেকগুলো থাকে, অনেকগুলো, একাধিক। প্রোগ্লোটিডে কি থাকে? প্রোগ্লোটিডের মধ্যে শুক্রাশয় ডিম্বাশয় থাকে। একটা প্রোগ্লোটিডের মধ্যে শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই থাকে। এদের রেচনতন্ত্রে শিকা কোষ আছে, ফ্লেম সেল, এটা হলো শিকা কোষ। শিকা কোষের লুমেনের মধ্যে কিন্তু একটা নয়, এক গুচ্ছ কি আছে, এই যেগুলো হলো সিলিয়া। এই সিলিয়াগুলো যখন আন্দোলিত হয় তখন দেখতে, এগুলাকে দেখতে, সিলিয়াগুলোকে দেখতে আগুনের শিখার মতো লাগে, এই জন্য পুরা কোষকেই বলছে শিকা কোষ, ফ্লেম সেল। সিলিয়াগুলো কখন আন্দোলিত হয়? যখন বজ্র এই লুমেনে প্রবেশ করে শিকা কোষের, সিলিয়াগুলো তখন আন্দোলিত হয়ে ওগুলা বজ্রকে ধাক্কা দিয়ে, বাড়ি দিয়ে, ঝাঁটার মতো বাড়ি দিয়ে রেচননালীর দিকে ঠেলে দেয়, তারপরে দেহ থেকে, রেচননালী থেকে দেহের বাইরে অপসারিত হয়। আর এই রেচনতন্ত্র কিন্তু বেশি উন্নত নয়, অনুন্নত, আদি প্রকৃতির, আদিম প্রকৃতির। তাহলে আমরা এটাকে বলবো প্রোটোনেফ্রিডিয়াল ধরনের রেচনতন্ত্র, প্রোটো। আর আমাদেরটা কি? আমাদেরটা তো পরে তৈরি হচ্ছে, তাহলে আমাদেরটা কি বলবো? মেটানেফ্রিডিয়াল ধরনের রেচনতন্ত্র। বাবারা, এ পর্যন্ত তোমরা বুঝতে পারলে আমাকে জানাও, আমি এবার পরের পার্টে চলে যাব। যদি এতটুকু তোমরা বুঝতে পারো তাহলে আমাকে জানাও, ক্লিয়ার কিনা, একবারে কনসেপ্ট ক্লিয়ার কিনা। বাবারা একটু জানাও যে তোমাদের এতটুকু ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমাকে বলো, আমি পরের পার্ট আলোচনা শুরু করবো বাবা। জি স্যার, বুঝছি, সব ক্লিয়ার। ওকে, একজন লেখছে ভিডিও পাস হয়ে যাচ্ছে, না এরকম হওয়ার কথা নয় তো। ওকে, বুঝছে, এটা সবাই বুঝছে। ওকে, এবার আমরা তাহলে পরের পার্টটা আলোচনা শুরু করি। বাবারা, লার্ভার নাম বলছি, প্লাটিহেলমিনথেসদের বৈশিষ্ট্যগুলো বলে দিলাম। এবার আমরা প্লাটিহেলমিনথেস পর্বের 4টা শ্রেণীর নাম পড়ব। তো তোমাদের বইয়ে প্লাটিহেলমিনথেস পর্বের 4টা শ্রেণীর নাম দিছে। এক, টার্ভিলারিয়া। টার্ভিলারিয়া, টার্বি মানে ঘূর্ণি বা ঘূর্ণন,
তাহলে এই শ্রেণীর প্রাণীদেরই এপিডার্মিসে সিলিয়া আছে, যার সাহায্যে খাদ্যবস্তুর মধ্যে ঘূর্ণন তৈরি করে, ঘূর্ণনে খাবার মুখের কাছে চলে আসে। এই শ্রেণীর উদাহরণ হলো প্লানেরিয়া, ক্যাঙ্কারিয়া, প্লানেরিয়া। ধরো প্লানেরিয়া প্লান করে এই ঘূর্ণনটা তৈরি করে, প্লানেরিয়া ধরো প্লান করে এই কাজটা করে, খাবারের মধ্যে ঘূর্ণন তৈরি করে। তাহলে প্লানেরিয়ার শ্রেণীর নাম দিব আমরা টার্বিলারিয়া। 2, ট্রিমাটোডা। বাবারা, ট্রিমা মানে কি? ছিদ্র। ট্রিমা মানে কি বলতো? ছিদ্র। এই শ্রেণীর কৃমিরা চোষক দিয়ে পোষক কোষে ছিদ্র বা গর্ত তৈরি করে ওখানে আটকে থাকে। ট্রিমা মানে কি? ছিদ্র। তাহলে ট্রিমাটোডা শ্রেণীর প্রাণীরা এদের যে মুখে যে চোষক আছে, এই চোষক দিয়ে পোষক সেল, হোস্ট সেলে কি করে? গর্ত বা ছিদ্র বানায়, তারপর ওখানে যুক্ত হয়ে থাকে। উদাহরণ, ট্রিমাটোডা শ্রেণীর উদাহরণ হলো যকৃৎ কৃমি। শ্রেণী 3, মোনোজেনিয়া। মোনো মানে কি? সবাই জানো এক, এক, জেনিয়া মানে জনন। তো যে কৃমিদের জীবনচক্র সম্পাদনের জন্য একটা পোষকের দরকার হয়, তাদের শ্রেণীর নাম মোনোজেনিয়া। যে সকল কৃমিদের জীবনচক্র সম্পাদনের জন্য একটা পোষক লাগে, তাদের শ্রেণীর নাম মোনোজেনিয়া। উদাহরণ দিব কি? স্যালমন কৃমি। স্যালমন কৃমি, স্যালমন কৃমি। লাস্ট, সিস্টোডা। বাবারা, সিস্টোড মানে বেল্ট বা ফিতা। সিস্টোড মানে কি? বেল্ট বা ফিতা। তাহলে তোমরাই বলো তো সিস্টোডা শ্রেণীর উদাহরণ কি দিবা? ফিতা কৃমি। এই যে আয়ুব ভাই শুদ্ধ বলে ফেলে দিচ্ছে, আসাদও বলে ফেলে দিচ্ছে, ফিতা কৃমি। কি কৃমি? ফিতা কৃমি। এদেরই প্রোগ্লোটিড আছে। এই সিস্টোডা শ্রেণীর ফিতা কৃমিদেরই কি থাকে বলতো? প্রোগ্লোটিড। তাহলে বাবারা, যে সকল কৃমিদের এপিডার্মিসে সিলিয়া আছে, সিলিয়া দিয়ে খাবারের মধ্যে ঘূর্ণন তৈরি করে, তাদের শ্রেণীর নাম টার্বিলারিয়া। যে সকল কৃমিদের মুখের চোষকের সাহায্যে পোষক কোষে ছিদ্র বা গর্ত তৈরি করে সেখানে চোষক দিয়ে যুক্ত থাকে, তাদের শ্রেণীর নাম দিবা ট্রিমাটোডা। ট্রিমা মানে ছিদ্র। যাদের জীবন চক্র সম্পাদনের জন্য একটা পোষক লাগে, তাদের শ্রেণীর নাম দিবা মোনোজেনিয়া। যাদের দেহটা ফিতার মতো, বেল্ট বা ফিতার মতো, তাদের শ্রেণীর নাম দিবা সিস্টোডা। সিস্টোড মানে বেল্ট বা ফিতা। এখন এই যে মোনোজেনিয়া শ্রেণীর কৃমিদের জীবনচক্র সম্পাদনের জন্য একটা পোষক লাগে, প্রশ্ন একের বেশিও লাগে কি? লাগে। দেখো, এটা আলিম স্যারের বইয়ে আছে, সিস্টোসোমা। সিস্টোসোমা রক্তকৃমি। ধরো একটা মানুষের দেহে সিস্টোসোমা কৃমি আছে, সেই মানুষ মল ত্যাগ করলো, মলের সাথে সিস্টোসোমা কৃমির ডিম চলে গেল দেহের বাহিরে। ধরো খোলা জায়গায় মল ত্যাগ করছে, তবে এই ডিমটা ধরো এটা জলাশয়ের পানিতে চলে গেল কোনোভাবে, ধরো বৃষ্টিপাত হলো কিংবা অন্য যে কোনো ভাবে এই মলটা পানিতে গেল, তাহলে ডিমও পানিতে গেল। তাহলে ধরো একটা মানুষ সিস্টোসোমা রক্তকৃমিতে আক্রান্ত, তার দেহে রক্তকৃমি আছে, ওই মানুষ থেকে সিস্টোসোমার যে ডিম, এগুলা মলের মাধ্যমে পরিবেশে গেল, পরিবেশ থেকে ধরো পানিতে চলে গেল খোলা জায়গায় মলত্যাগ করার কারণে। পানির মধ্যে যে ওই ডিম ফুটে বের হবে মিরাসিডিয়াম লার্ভা। এই যে আগে এই লার্ভার নামটা আমি বলে দিছিলাম, মিরাসিডিয়াম মানে কি? ইউথ, ইয়াং। এই মিরাসিডিয়াম লার্ভা কি করবে? এরপরে শামুকের শরীরে প্রবেশ করবে, শামুকের দেহে যে আরো বিকশিত হবে, তারপর ওই লার্ভাতে লেজ তৈরি হবে। লেজ তৈরি হলে তুমি ওই লার্ভার নাম দিবা তখন সার্কারিয়া। বলছিলাম না সার্কি মানে লেজ। এরপরে এই লার্ভা, সার্কারিয়া লার্ভা ধরো শামুক থেকে বের হয়ে পানিতে গেল, ওই পানিতে ধরো ওই মানুষটা ধরো
গোসল করতে নামলো বা যে কোনো কাজে নামলো, তখন ত্বক ভেদ করে সার্কারিয়া লার্ভা ওই মানুষের দেহে ঢুকবে, তখন জ্বর আসবে। আমরা এই জ্বরকেই বলবো শামুক জ্বর। কারণ এই জ্বরের সাথে দেখো শামুকের সম্পর্ক আছে। বা এই রোগ, এই কৃমির কারণে যে রোগ হবে তার নাম দিতে পারি আমরা সিস্টোসোমিয়াসিস। আমরা রোগের নাম দিতে পারি কি বলতো? সিস্টোসোমিয়াসিস। তা দেখো তো তোমরা একটু খেয়াল করে, সিস্টোসোমা কৃমির জন্য কয়টা পোষক দরকার হলো? দুইটা। দেখো, একটা শামুক আর একটা মানুষ। আর যাদের এরকম দুইটা পোষক দরকার হয় না, একটা পোষক হলেই হয়, তাদেরই শ্রেণী মনোজেনিয়া। আবার দেখো, সিস্টোসোমা রক্তকৃমি বলে এটাকে, এটা আমাদের রক্তে থাকে, রক্ত থেকে পুষ্টি নেয়। তো মানুষ, একটা মানুষ ধরো সিস্টোসোমা কৃমিতে আক্রান্ত, সে খোলা জায়গায় মল ত্যাগ করছে, মলের সাথে সিস্টোসোমার ডিমগুলো বের হয়ে গেল, তবে ডিমগুলো ধরো কোনোভাবে পানিতে চলে গেল, তখন ডিম ফুটে বের হবে মিরাসিডিয়াম লার্ভা। মিরাসিডিয়াম, ক্যাঙ্কাম মিরাসিডিয়াম। তবে এই লার্ভাটা শামুকের দেহে ঢুকলো, শামুকের দেহ থেকে পুষ্টি নিল, আরো বিকশিত হলো, লার্ভাতে লেজ তৈরি হলো, তখন আমরা ওই লার্ভাকে বলবো সার্কারিয়া। সার্কারিয়া লার্ভা শামুক থেকে বের হয়ে ধরো আবার ওই জলাশয়ের পানিতে গেল। মানুষ যদি ওই জলাশয়ের পানির সংস্পর্শে যায়, ত্বক ভেদ করেই সার্কারিয়া লার্ভা দেহে ঢুকবে, রক্তে ঢুকবে, মানুষ বুঝতেই পারবে না, তখন মানুষের জ্বর আসবে। আমরা এই জ্বরকে বলবো শামুক জ্বর। বা এই কৃমির জন্য সৃষ্ট রোগকে বলবো সিস্টোসোমিয়াসিস। আরো অনেকগুলো প্রবলেম আছে, ওগুলো দরকার নাই। এই রোগের কারণে আরো প্রবলেম আছে, লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে, তো ওগুলো আলোচনা দরকার নাই। তাহলে দেখো তো, সিস্টোসোমা রক্তকৃমির জীবন চক্র সম্পাদনের জন্য কয়টা পোষক লাগলো? দুইটা, শামুক আর মানুষ। তো যাদের এরকম দুইটা পোষক লাগে না, একটা পোষক লাগে, তাদের শ্রেণীর নাম আমরা দিব কি? মোনোজেনিয়া। কি জেনিয়া বলো তো? মোনোজেনিয়া। ওকে, প্লাটিয়েল মিন্টিস পর্ব শেষ। গুরুত্বপূর্ণ যত কথা ছিল সব বলে দিচ্ছে। তাহলে আমি আরেকবার বলি শ্রেণীগুলোর নাম। প্লাটিয়েল মিন্টিস পর্বের শ্রেণী চারটা তোমাদের বইয়ে দিচ্ছে: টার্বিলারিয়া, ট্রিমাটোডা, মোনোজেনিয়া, সিস্টোডা। চারটা শ্রেণীতে আমি চারটা উদাহরণ বলছি, তবে বইয়ে আরো উদাহরণ আছে, ওগুলো দেখে নিতে হবে। এবং এই রক্তকৃমি বা সিস্টোসোমার বিষয়টা একটু মনে রাখতে হবে। সিস্টোসোমার জন্য দুইটা পোষক লাগে, এটা মনে রেখো, শামুক আর মানুষ। এর জন্য দেহে জ্বর আসে, অসুখ হয়, আমরা এটাকে শামুক জ্বর বলবো, বা আমরা বলবো সিস্টোসোমিয়াসিস। বাবারা তোমরা বলো প্লাটিয়েল মিন্টিস ক্লিয়ার কিনা? আমি এবার নেমাটোডা পর্ব শুরু করব। বলো ক্লিয়ার না ক্লিয়ার? প্লাটিয়েল মিন্টিস পর্ব ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো কিনা বলো আমাকে। কমেন্ট করো তো বাবা একটু, তোমাদের কমেন্ট দেখি আমি বুঝতে পারছো কিনা সব ঠিকঠাক। যদি বুঝতে পারো, আমি তাহলে এখন নেমাটোডা পর্ব শুরু করব। ক্লিয়ার? ওকে বাবারা, আমরা এবার নেমাটোডা শুরু করলাম। সবাই আরেকটু মনোযোগী হও, আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। পড়াটা মনোযোগ দিয়ে করতে হবে, পড়া আত্মস্থ করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে দীর্ঘদিন মনে থাকবে। আমাদের পরিশ্রম করতেই হবে বাবা, পরিশ্রম না করলে আমাদের ভালো জায়গায় চান্স হবে না, পরে ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই। অবশ্যই আমরা পরিশ্রম করব, তারপর যদি চান্স না হয় সেটা তখন আমরা বলবো যে আল্লাহ কপালে লিখছিল না, এই জন্য হয়নি। পরিশ্রম অবশ্যই অবশ্যই করতে হবে, এবং অনেক বেশি বেশি পরিশ্রম করা লাগবে, বেশি বেশি পড়া লাগবে। সামান্য পরিশ্রমের কম বেশির জন্য দেখা যাচ্ছে একজনের চান্স হবে, একজন হবে না। ধরো দুইজনে অনেক পড়ছে, অনেক পরিশ্রম করছে, কিন্তু একজন একটু সামান্য একটু বেশি পরিশ্রম করছে, দেখা যাচ্ছে ওর চান্স হবে। বারবার পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে। আমাদের বাবা মায়ের মনের আশা পূরণ করে দিতেই হবে। আমাদের নিয়ে যে স্বপ্ন, যে তুমি ভবিষ্যতে মেডিকেলে পড়বা, বুয়েটে পড়বা, ভালো ভার্সিটিতে পড়বা, এই স্বপ্ন পূরণ করে দিতে হবে। চেষ্টা করলেই পারবা বাবা তোমরা।
চেষ্টা করলে সব সম্ভব। আজকে সবে বরাত, আল্লাহর কাছে চাবা, ভাগ্যে যদি নাও থাকে আল্লাহ দিয়ে দিবে ইনশাল্লাহ। আর পরিশ্রম তো করতেই হবে। আমরা তাহলে নেমাটোডা শুরু করি বাবা। ওকে ওকে বাবারা, গত ক্লাসেও বলছিলাম মানে নেমাটোসিস্ট পড়ানোর সময় যে নেমা মানে সুতা, তাহলে নেমাটোডা পর্বের প্রাণীরা তাহলে আমরা কি বলবো? সুতা কৃমি। তাহলে নেমা মানে সুতা, তাহলে নেমাটোডা পর্বের কৃমিদের আমরা বলবো সুতা কৃমি। বাবারা বলো তো, সুতা ব্যাসের দিক থেকে গোল না চ্যাপ্টা? বলো তো, সুতা ব্যাসের দিক থেকে গোল না চ্যাপ্টা? গোল। তাহলে অবশ্যই সুতা কৃমিদের আমরা বলতে পারি গোল কৃমি। কি কৃমি? গোল কৃমি। তাহলে নেমাটোডা পর্বের প্রাণীরা সুতা কৃমি বা গোল কৃমি নামে পরিচিত। এরা কিন্তু অঙ্গ এবং তন্ত্র মাত্রার। নেমাটোডা পর্বের প্রাণীরা কিন্তু অঙ্গ এবং তন্ত্র মাত্রার প্রাণী, এদের অঙ্গ এবং তন্ত্র আছে। প্লাটিয়েল মিন্থিসদের মতো এরা অ্যাসিলোমেট নয়, তুমি এদের বলবা সিউডোসিলোমেট। সিউডো মানে নকল জিনিস, ভ্রান্ত। তাহলে এরা ভ্রান্ত সিলোম যুক্ত। আমাদের কিন্তু এই প্রশ্নটা মেডিকেলে আসছে যে কারা ভ্রান্ত সিলোম যুক্ত, কারা সিউডোসিলোমেট নেমাটোডা পর্বের প্রাণীরা। মানে মানে এদের মেসোডার্ম থেকে গহ্বর তৈরি হয়, কিন্তু ওই গহ্বরের চারিদিকে পেরিটোনিয়াম পর্দা থাকে না। এদের মেসোডার্ম থেকে গহ্বর সৃষ্টি হয়, কিন্তু তার চারিদিকে পেরিটোনিয়াম পর্দা থাকে না। এই জন্য গহ্বরটা দেখতে সিলোমের মতো, কিন্তু আসলে সিলোম নয়। হঠাৎ করে দেখলে মনে হবে যে সিলোম, কিন্তু সিলোম নয়, কারণ মেসোডার্ম থেকে তৈরি হলেও পেরিটোনিয়াম পর্দা নাই। এই জন্য আমরা বলবো এরা নকল সিলোম যুক্ত, এরা ভ্রান্ত সিলোম যুক্ত প্রাণী। ধরো একটা মানুষের দেখতে ভালো মনে হচ্ছে, কিন্তু আসলে ভালো নয়, খারাপ। তেমনি মেসোডার্ম থেকে গহ্বর তৈরি হচ্ছে, দেখে মনে হবে সিলোম, কিন্তু সিলোম নয়। কেন সিলোম নয়? কারণ এর চারিদিকে পেরিটোনিয়াম পর্দা নাই। তাই আমরা এদের বলবো ভ্রান্ত সিলোম যুক্ত, সিউডোসিলোমেট। এই পর্বের প্রাণীরাও দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্লাটিয়েল মিন্থিস এবং নেমাটোডা উভয় পর্বের প্রাণীদেরই বলবা তোমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। দেহটাকে লম্বালম্বি দুইটা সমান অংশে ভাগ করা যাবে। এই নেমাটোডা বানানের এনডি একটা তথ্য মনে রেখো, আলিম স্যারের বই আছে। এই পর্বের প্রাণীরা নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেমাটোডা বানানের এন আছে, এন মানে নাইট্রোজেন। তো যদি আমাদের এমসিকিউ আসে কোন পর্বের প্রাণীরা নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা কি বলবো? নেমাটোডা। মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে ভূমিকা রাখে, মাটিতে নাইট্রোজেন জমা করতে ভূমিকা রাখে। এদের এপিডার্মিসটা আমরা মনে রাখবো সিনসাইটিয়াল ধরনের। এদের এপিডার্মিসটা মনে রাখবো আমরা সিনসাইটিয়াল ধরনের। সিন মানে টুগেদার, একত্রে। সাইটো মানে কোষ। তাহলে অনেকগুলো কোষ একত্রে ফিউজ হয়ে, একত্রিত হয়ে এদের এপিডার্মিস তৈরি করে। তাহলে এই পর্বের প্রাণীদের এপিডার্মিস আমরা কি ধরনের বলবো বলো তো? সিনসাইটিয়াল ধরনের। সিনসাইটিয়াল ধরনের বলবো কারণ সিন মানে একত্রে, সাইটো বা সাইটি মানে কোষ। অনেকগুলো কোষ একত্রিত হয়ে, একত্রে ফিউজ হয়ে এদের এপিডার্মিস তৈরি করে। তাই আমরা বলবো সিনসাইটিয়াল এপিডার্মিস। এটা আলিম স্যারের বই আছে। এই পর্বের প্রাণীরা এক লিঙ্গ, এদের পুরুষ এবং স্ত্রী সদস্য আলাদা। তোমরাই বলো তো বাবা, যদি এক লিঙ্গ হয়, পুরুষ আর স্ত্রী সদস্য যদি আলাদা হয়, তাহলে পুরুষ আর স্ত্রীর ভিন্ন রকম রূপ হবে না? এটাকে যৌন দ্বিরূপতা বলে। এই যে এদের পুরুষ আর স্ত্রী আলাদা, পুরুষ এবং স্ত্রীর রূপ আলাদা, এটাকে আমরা কি বলবো? যৌন দ্বিরূপতা। দ্বি মানে কি? দুই। রূপ মানে চেহারা। দ্বি মানে দুই, রূপ মানে চেহারা। এই পর্বের পুরুষ এবং স্ত্রী এই দুই রকমের প্রাণীর রূপ আলাদা, আমরা এটাকে বলবো যৌন দ্বিরূপতা। বাবারা, প্লাটিয়েল মিন্থিস পর্ব তো আমরা শেষ করছি, নেমাটোডাটাও শেষ করব। মনোযোগী হও সবাই।
এই পর্বের প্রাণীদের পুরু কিউটিকল আছে। ধরো এটা এপিডার্মিস, এর বাহিরে আছে হলো মোটা বা পুরু কিউটিকল, যেন কোনো এনজাইম বা বাহ্যিক কোনো ফ্যাক্টর এদের দেহের ক্ষতি করতে না পারে। ধরো এরা আমাদের পরিপাকতন্ত্রে আছে, তখন আমাদের পরিপাকতন্ত্রের এনজাইম যেন এদের দেহ হজম করে দিতে না পারে, বা অন্য কেউ যেন এদের দেহের ক্ষতি সাধন করতে না পারে, এই জন্য এদের কিন্তু মোটা কিউটিকল, পুরু কিউটিকল। তাহলে বাবারা বলো তো, প্লাটিহেলমিনথিসদের কেমন কিউটিকল? পাতলা। নেমাটোডাদের কেমন কিউটিকল? পুরু কিউটিকল। এদের পৌষ্টিক নালীতে মুখ ছিদ্র আছে এবং পায়ু ছিদ্র আছে। তাহলে এদের পৌষ্টিক নালীটা আমরা কি বলবো? সম্পূর্ণ। তাহলে এদের পৌষ্টিক নালীতে মুখ ছিদ্র আছে, পায়ু ছিদ্র আছে, তাহলে পৌষ্টিক নালী সম্পূর্ণ। পৌষ্টিক নালী বা পরিপাক নালী। মনোযোগ, মনোযোগ। দেখো এদের দেহ নলাকার, আবার নলাকার দেহের মধ্যে যে পরিপাক নালী এটাও নলাকার। তাহলে আমরা বলতেই পারি এদের দেহটাকে কেমন লাগে দেখতে? নলের ভেতরে নলের মতো। ওই শীষ আলা কলম দেখোনি? আমরা শীষ করেই তো বলি। ধরো কলমটা নলাকার, ওর মধ্যে যে শীষটা তোলা ওটাও নলাকার, নলের ভেতরে নল। তো এদের দেহ নলাকার, তার মধ্যে যে পরিপাক নালী বা পৌষ্টিক নালী আছে এটাও নলাকার। তাহলে দেহ নলাকার, তার মধ্যে যে পৌষ্টিক নালী এটাও নলাকার। তাহলে দেহটা দেখতে কেমন? মনে হবে যে একটা নলের ভেতরে আর একটা নল ঢুকানো, নলের ভেতরে নল। এবং এদের মুখ ছিদ্রে কিন্তু কোনো হুক নাই, চোষক নাই। প্লাটিহেলমিনথিসদের মুখে হুক আছে, চোষক আছে। এদের আছে ওষ্ঠ বা ঠোঁট, এবং ওষ্ঠের ভিতরের দিকে আছে দাঁত। তাহলে নেমাটোডাদের মুখে আছে কি? ওষ্ঠ মানে ঠোঁট, তার পেছনের দিকে আছে দাঁত। বাবারা এদের দেহে অনুদৈর্ঘ্য পেশি আছে, কোনো বৃত্তাকার পেশি নাই। এরকম অনুদৈর্ঘ্য পেশি আছে, আমি একবার দিলাম, এক পাশে দিলাম, এই পাশেও থাকবে। তাহলে বলতো নেমাটোডাদের ক্যাঙ্কা পেশি আছে, অনুদৈর্ঘ্য পেশি, বৃত্তাকার পেশি নাই। কেন? বা অনুদৈর্ঘ্য পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে এরা সামনের দিকে পিছনের দিকে যেন যেতে পারে, মানে এরা সামনে বা পিছনে যেন যেতে পারে, এই জন্য অনুদৈর্ঘ্য পেশি আছে। কারণ অনুদৈর্ঘ্য পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে এরা সামনে বা পিছনে যাবে। কিন্তু এদের বৃত্তাকার পেশি নাই। দেখো, ধরো এটা বৃত্তাকার পেশি, এই বৃত্তাকার পেশি নাই। কারণ বৃত্তাকার পেশির সংকোচন প্রসারণ করলে তো প্রস্থ বরাবর ব্যাস কমবে, বাড়বে, সামনে পেছনে তো যেতে পারবে না। বৃত্তাকার পেশি যদি, এই যে এটা ধরো বৃত্তাকার পেশি, এটা যদি সংকুচিত প্রসারিত হয়, তাহলে প্রস্থ বরাবর ব্যাস কমবে, বাড়বে, সামনে পেছনে তো এগোতে পারবে না। আর অনুদৈর্ঘ্য পেশির সংকোচন প্রসারণ ঘটালে এরা সামনে পেছনে যেতে পারবে। এই জন্য এদের অনুদৈর্ঘ্য পেশি আছে, বৃত্তাকার পেশি নাই। এই পর্যন্ত তোমরা সবাই যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো। এই পর্যন্ত যদি বুঝে থাকো সবাই আমাকে একটু বলো। এদের অন্তঃনিষেক হয় কিন্তু। আর এদের লার্ভাটা মনে রাখো, এবারের আগের বার মেডিকেলে প্রশ্ন আসছে। এদের কারো কারো লার্ভার নাম হলো র্যাবিডিটি ফর্ম লার্ভা। র্যাবিডিটি ফর্ম লার্ভা। র্যাবিডো বা র্যাবিডিটি বা র্যাবডো মানে হলো রড বা দণ্ডাকার, ফর্ম মানে কি? আকৃতি। তো যে লার্ভাগুলো ছোট ছোট কিন্তু রড শেপ, রডের মতো, তাদের নাম র্যাবিডিটি ফর্ম। এটা গত বছরের মেডিকেলে আসা প্রশ্ন, যে নেমাটোডা পর্বের প্রাণীদের লার্ভার নাম কি? র্যাবিডিটি ফর্ম। গরম লাগতেছে তাই ভাই। আর একটা লার্ভা আছে, এই যে তোমরা জানো উচেরেরিয়া। উচেরেরিয়া যে একটা কৃমি, তার লার্ভা হলো মাইক্রোফাইলেরিয়া। লার্ভা ছোট না বড় বলো তো? লার্ভা মাইক্রো ফাইলেরিয়া। বাবার বলো তো দেখি, মাইক্রো মানে কি? ছোট, ফাইলেরিয়া মানে তো কৃমি।
তাহলে লার্ভা যখন অনেক ছোট হবে আমরা বলবো মাইক্রোফাইলেরিয়া। তাহলে এই পর্বের তুমি দুইটা লার্ভার নাম মনে রাখবে, একটা রড শেপ ছোট ছোট দণ্ডের মতো নাম র্যাবিডিটিফর্ম, আর একটা মাইক্রোফাইলেরিয়া। তোমরা জানো তো এই লার্ভাটা কিউলেক্স মশকির মাধ্যমে মানুষের দেহে আসে। কিউলেক্স মশকি যদি আমাদের কামড় দেয় তাহলে এই মাইক্রোফাইলেরিয়া লার্ভা আমাদের দেহে আসে। তারপর লার্ভাটা বিকশিত হয়ে কৃমিতে পরিণত হয়, এবং ওই কৃমি যখন কৃমি এই কৃমিগুলো যখন লসিকা নালীর মধ্যে জমা হয়, লসিকা নালী ব্লক করে দেয়, তখন পায়ের লসিকা নালী, হাতের লসিকা নালী, স্তনের দিক থেকে লসিকা নালী হৃৎপিণ্ডের দিকে আসতে পারে না। তখন ওই অঙ্গগুলোতে এই লসিকাগুলো জমে জমে ফুলে ফুলে যায়, এলিফ্যান্টের মতো পা হয়ে যায়। আমরা এই রোগকে কি বলি? গোদরোগ, বা এলিফ্যান্টের মতো অবস্থা হয় দেখে কি বলি? এলিফ্যান্টিয়াসিস। এলিফ্যান্টিয়াসিস। তাহলে আমরা এই পর্বের দুইটা লার্ভার নাম মনে রাখবো। একটা হলো রড শেপ ছোট ছোট রডের মতো, নাম র্যাবিডিটিফর্ম লার্ভা, এটা মেডিকেলেও আসছে। আর একটা লার্ভা ছোট ছোট, এই জন্য নাম দিব মাইক্রোফাইলেরিয়া। এটা কোন কৃমির লার্ভা? উচেরেরিয়া। এই লার্ভাটা মানুষে ঢোকে মশকির মাধ্যমে। কোন মশকি? কিউলেক্স। কি বলতো? কিউলেক্স। তাহলে কিউলেক্স মশকি যখন আমাদের দংশন করে, এই মাইক্রোফাইলেরিয়া লার্ভা আমাদের রক্তে আসে। তারপর লার্ভাগুলো যখন কৃমিতে পরিণত হয় তখন এগুলা লসিকা নালী ব্লক করে দেয়। শরীরের বিভিন্ন অংশের লসিকা, লিম্ফ হার্টে ফেরত আসতে পারে না, রক্তে ফেরত আসতে পারে না। ওই অঙ্গগুলোতে লসিকা জড়ো হয়ে যায়। পায়ে ধরো লসিকা জড়ো হয়ে পা ফুলে গেল, আমরা এটাকে বলি গোদরোগ। আর এলিফ্যান্টের মতো পা হয়ে গেল মোটা, তাই বলি এলিফ্যান্টিয়াসিস। তাহলে বাবা আমি আরেকবার রিপিট করি, দেখি আমি আরেকবার রিপিট করে পড়া ধরবো, মনোযোগী হও। নেমাটোডা পর্বের প্রাণীরা সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত। এই পর্বের প্রাণীরা অঙ্গতন্ত্র মাত্রার। এদের মেসোডার্ম থেকে গহ্বর তৈরি হলেও তার চারিদিকে পেরিটোনিয়াম পর্দা নাই, অতএব এরা প্রকৃত সিলোম যুক্ত নয়, এরা ভ্রান্ত বা নকল সিলোম যুক্ত, সিউডোসিলোমেট প্রাণী। এদের দেহকেও লম্বালম্বি তুমি দুইটা অংশে ভাগ করতে পারবা, অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসম। নাইট্রোজেন চক্রে এই পর্বের প্রাণীরা ভূমিকা রাখে। এই পর্বের প্রাণীরা এক লিঙ্গ, পুরুষ স্ত্রী আলাদা, পুরুষের রূপ একরকম, স্ত্রীদের একরকম। তাহলে দুই প্রাণীর দুই রকম রূপ, তাহলে আমরা এটাকে বলবো যৌন দ্বিরূপতা। এদের অনেকগুলো কোষ একত্রিত হয়ে হয়ে ফিউজ হয়ে হয়ে এদের এপিডার্মিস তৈরি করে, তাই আমরা এদের বলবো যে সিনসাইটিয়াল এপিডার্মিস। এদের পুরু কিউটিকল আছে, যেন কেউ এদের দেহের ক্ষতি করতে না পারে। এদের পরিপাক নালীতে মুখ ছিদ্র আছে, পায়ু ছিদ্র আছে, তাহলে পরিপাক নালী সম্পূর্ণ। মুখ ছিদ্রে বা মুখে আছে ওষ্ঠ, ঠোঁট। এদের দেহ নলাকার, পরিপাক নালীও নলাকার। নলাকার দেহের মধ্যে নলাকার পরিপাক নালী, তাহলে দেহ কেমন? নলের ভেতরে নলের মতো লাগবে দেখতে। এদের কোনো বৃত্তাকার পেশি নাই, অনুদৈর্ঘ্য পেশি আছে, যেন এই পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে এরা চলাচল করতে পারে। এই পর্বের দুইটা লার্ভার নাম মনে রাখো, র্যাবিডিটিফর্ম, মাইক্রোফাইলেরিয়া। মাইক্রোফাইলেরিয়া লার্ভা কার মাধ্যমে আমাদের দেহে ঢোকে? মশকি, কিউলেক্স মশকি। লার্ভাগুলো কৃমিতে পরিণত হওয়ার পর লসিকা নালীতে জড়ো হয়ে লসিকা চলাচল বন্ধ করে দেয়। বিভিন্ন অঙ্গের লসিকা উদ্যমোয়াশিরা দিয়ে হার্টের রক্তে আসতে পারে না, তো ওই অঙ্গগুলোতে লসিকা জমে জমে ফুলে যায়, আমরা এই রোগের নাম দেই এলিফ্যান্টিয়াসিস। বাবারা বুঝছো না বুঝছো? টেল মি অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো না পেরেছো বলো? মাইক্রো মানে ছোট, হ্যাঁ, ফাইলেরিয়া মানে কৃমি। তাহলে কৃমির যে লার্ভাগুলো ছোট ছোট, ওগুলোর নাম মাইক্রোফাইলেরিয়া। বাবারা বলো তো দেখি, এতটুকু বুঝতে পারছো কিনা সবাই? কমেন্ট করো, কমেন্ট করো। ওকে, ক্লিয়ার তো না? আমরা এবার মলাস্কা পর্ব পড়বো, এবং মলাস্কা পর্ব পরে ক্লাস শেষ করবো। 8টার দিকে ক্লাস শেষ হবে।
আর এর 3 নাম্বার ফ্রি ক্লাস আমাদের রবিবার রাত 8:30টায়। আর অফলাইন ক্লাস তো রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল 8টায়। আর অফলাইন ব্যাচে কিন্তু কোনো ফ্রি ক্লাস চলতেছে না, ফ্রি ক্লাস শুধু অনলাইনে চলতেছে, এটা মাথায় রেখে দিও। আমাদের পরবর্তী ফ্রি ক্লাস হলো রবিবার রাত 8:30টায়। আমরা এবার পড়বো মলাস্কা। ওকে, তাহলে এতটুকু সবার ক্লিয়ার? দেখি তোমরা একটু উত্তর করো তো বাবা, দেখি আমি 2টা উত্তর শুনবো তোমাদের কাছ থেকে। নেমাটোডা পর্বের প্রাণীদের লার্ভার নাম লেখো দেখি। নেমাটোডা পর্বের প্রাণীদের লার্ভার নাম বলো, লার্ভার নাম শুনবো। নেমাটোডা পর্বের প্রাণীদের লার্ভার নাম বলো দেখি। বুঝছো তো সবাই? বুঝিছি আমও সেটাই, কিন্তু না লার্ভার নামগুলো এনে লেখো দেখি, কেন মনে আছে তোমার করে? খাতার দিকে না তাকায় ফাইন করে লেখো দেখি লার্ভার নাম, নেমাটোডা পর্বের প্রাণীদের লার্ভার নাম। র্যাবিডিটি ফর্ম, সুরভি ঠিক লেখছো। র্যাবিডিটি ফর্ম মাইক্রোফাইলেরিয়া। এহসানুল হক ঠিক লেখছো। র্যাবিডিটি ফর্ম আর মাইক্রোফাইলেরিয়া বলা যাবে না। হানিফ সঠিক উত্তর দিছ, সঠিক উত্তর দিছ। ওকে, জেরিন সঠিক উত্তর দিছ। হাবিবুর রহমান, এ তারেক একটা লেখছো কে, খালি মাইক্রোফাইলেরিয়া লেখছো কে? আর একটা লার্ভার নাম কেডা লিখবি? র্যাবিডিটি ফর্ম। সামিউল সঠিক উত্তর দিছ। সারাবান তহুরা, ওকে, লার্ভার নাম মনে রেখো। আমরা এবার নেমাটোডা পর্বের 2টা শ্রেণীর নাম বলে দিয়ে মলাস্কা পর্ব পড়বো। লাস্ট পর্যন্ত ক্লাসে থেকো বাবারা। তোমাদের বইয়ে নেমাটোডা পর্বে আমি যত গুরুত্বপূর্ণ তথ্য সব বুঝে দিচ্ছি, পড়া কিন্তু আত্মস্থ ঝরঝরা করবে একবারে, কোনো কথা হবে না, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না আমাদের। ওকে, নেমাটোডা পর্বের প্রাণীদের আমরা 2টা শ্রেণী পড়ব। এক, সিসারনেন্টিয়া, সিসারনেন্টিয়া। আর একটা শ্রেণী পড়ব অ্যাডেনোফোরিয়া। তোমরা সবাই জানো ফোর বা ফেরি বা ফোরিয়া মানে বহন করা। কি করা? বহন করা। অ্যাডেনো মানে কি? গ্রন্থি, গ্ল্যান্ড। তোমরা অ্যাডেনিন ক্ষারের নামকরণের মধ্যে পড়েছিলে ওয়ান্স আপন এ টাইম, যে অ্যাডেনো মানে গ্রন্থি, কিংবা অ্যাড্রেনাল গ্রন্থির নামকরণে ওখানে অ্যাডেনো মানে গ্রন্থি, রেনাল মানে কিডনি, কিডনির উপরের অ্যাডেনো বা গ্রন্থি অ্যাড্রেনাল, অ্যাডেনো মানে গ্রন্থি। তাহলে এই শ্রেণীর কৃমিদের পুচ্ছ গ্রন্থি আছে, মানে লেজের দিকে গ্রন্থি আছে, পুচ্ছ গ্রন্থি, এই জন্য শ্রেণীর নাম অ্যাডেনোফোরিয়া। উদাহরণ মনে রেখো, চাবুক কৃমি, চাবুক কৃমি। আর সেসারনেন্টিয়া, সেসার শব্দের অর্থ হলো পৃথক করা। কি করা? পৃথক করা। তাহলে সেসারনেন্টিয়া শ্রেণীর প্রাণীদের বিশেষ সংবেদী অঙ্গ আছে, কেমোরিসেপ্টর, সেটা কেমিক্যাল থেকে উদ্দীপনা গ্রহণ করে। এই বিশেষ সংবেদী অঙ্গ কেমোরিসেপ্টর আছে, ওটার কারণেই ওরা অ্যাডেনোফোরিয়া থেকে আলাদা। এই সংবেদী অঙ্গের সাহায্যেই অ্যাডেনোফোরিয়া শ্রেণীর প্রাণীদের থেকে এই প্রথম শ্রেণীর প্রাণীদের আলাদা করা হয়, পৃথক করা হয়। এই জন্যই শ্রেণীর নাম কি? সেসারনেন্টিয়া। কি নেন্টিয়া বলো তো বাবা? সেসারনেন্টিয়া। সেসার, SECER NENTEA, TEA। তাহলে বাবা বলতো, যে শ্রেণীর কৃমিদের পুচ্ছ গ্রন্থি আছে আমরা ওদের নাম কি দিব বলতো দেখি? ওদের শ্রেণীর নাম দিব অ্যাডেনোফোরিয়া। আর যাদের বিশেষ সংবেদী অঙ্গ আছে, কেমোরিসেপ্টর, সেটা তাদের নাম দিব আমরা, তাদের শ্রেণীর নাম দেব সেসারনেন্টিয়া। কারণ ওই বিশেষ সংবেদী অঙ্গের কারণেই আমরা অ্যাডেনোফোরিয়া থেকে ওদের পৃথক করতে পারতেছি। সেসার মানেই তো পৃথক করা। সেই সংবেদী অঙ্গের নাম জানার দরকার নাই, তারপরেও জানার জন্য লিখতেছি।
ফাজমিডা, ফাজমিডা ওটা কেমোরিসেপ্টর। তাহলে যে শ্রেণীর কৃমিদের, নেমাটোডা পর্বের যে শ্রেণীর কৃমিদের পুচ্ছ গ্রন্থি আছে, পুচ্ছ মানে তো বোঝো লেস, তাদের শ্রেণীর নাম অ্যাডেনোফোরিয়া। অ্যাডেনোফোরিয়া মানে গ্রন্থি বহন করা, গ্রন্থি বহনকারী। উদাহরণ দিবা চাবুক কৃমি, চাবুকের মতো দেখতে কৃমি। আর সেসার মানে পৃথক করা। তাহলে যে সংবেদী অঙ্গের সাহায্যে তুমি অ্যাডেনোফোরিয়া থেকে তুমি নেমাটোডা পর্বের অন্যান্য কৃমিদের পৃথক করতেছ, যে সংবেদী অঙ্গ ফাজমিডার সাহায্যে আছে কি নাই এটার সাহায্যে তুমি অ্যাডেনোফোরিয়া থেকে নেমাটোডা পর্বের অন্যান্য কৃমিদের পৃথক করতেছ, তাদের শ্রেণীর নাম তুমি কি দিবা? সেসারনেন্টিয়া। এটার উদাহরণ হলো গোল কৃমি। গোল কৃমি তো খারাপ, ধরো শেষে ফেলে দিবা একবারে। তাহলে গোল কৃমি তো কি বলতো, ভালো না খারাপ আমাদের জন্য? গোল কৃমি কিন্তু আমাদের জন্য খারাপ। তাহলে তুমি শেষে ফেলে দিবা, শেষে ফেলে দিবা। তাহলে গোল কৃমি সেসারনেন্টিয়া শ্রেণীর উদাহরণ। খারাপ, অবশ্যই খারাপ, কারণ ওর জন্য একটা রোগ হয় অ্যাসকারিয়াসিস, পেট ব্যথা হয়, বমি হয়, ডায়রিয়া হয়। অ্যাসকারিয়াসিস। তাহলে গোলকৃমির কারণে, মানে অ্যাসকারিস, যেটা অ্যাসকারিস গোলকৃমি সেসারনেন্টিয়া শ্রেণীর, ওর কারণে কিন্তু একটা রোগ হয় অ্যাসকেরিয়াসিস, পেট ব্যথা হয়, বমি হয়, ডায়রিয়া হয়। শ্রেণী দুইটা আমরা, দুইটা পর্ব আমরা পড়ানো শেষ করে দিলাম। আচ্ছা, একজন বলছো সেকেন্ডেন্টিয়া। বাবা, উচ্চারণ ব্যাপার নয়, নাও ওটা আমাদের, মানে আমি অনার্সের বইগুলোতে দেখলাম সেসারনেন্টিয়া লেখা আছে বাংলায় উচ্চারণটা, সমস্যা নাই, ওটা ব্যাপার নয়। বাবা, মলাস্কা পর্ব পড়ার মতো ধৈর্য, সাহস তোমা করে আছে কি না কও। না থাকলেও পড়াবো, না থাকলেও পড়াবো, কিন্তু এই দুইটা পর্ব বুঝতে পারলে আমাকে জানাও। জানাও, তাহলে আমি শুরু করে দিব মলাস্কা পর্ব, আজকের ক্লাসের শেষ পড়া। জানাও বারে না তাড়াতাড়ি। এই তো ওকে। মলাস্কা, মনোযোগ বাড়াও দেখি। তোমরা জানো মলাস্কাস মানে নরম দেহ। এই মলাস্কাস থেকে মলাস্কাস শব্দের উৎপত্তি। মলাস্কাস মানে কি নরম দেহ। তাহলে এই পর্বের প্রাণীদের দেহ নরম। মলাস্কা কিন্তু প্রাণী জগতের, তোমরা জানো, দ্বিতীয় বৃহত্তম পর্ব। সবচেয়ে বৃহত্তম পর্বের নামও জানো আর্থ্রোপোডা, আর সবচেয়ে ক্ষুদ্রতম পর্বের নাম তোমাদের বইয়ে নাই, প্লাকোজোয়া। প্লাকোজোয়া সবচেয়ে ক্ষুদ্রতম পর্ব। তাহলে সবচেয়ে বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম মলাস্কা। এই পর্বের প্রাণীদের কম্বোস প্রাণী বলে। কম্বোস প্রাণী, কম্বোজ মানে কি? শামুক। কম্বোজ মানে কি? শামুক। তো শামুক তো মলাস্কা পর্বের, এই জন্য আমরা এই শ্রেণীর প্রাণীদের, শ্রেণী নয়, এই পর্বের প্রাণীদের আমরা বলবো কম্বোস প্রাণী, কারণ শামুক মলাস্কা পর্বের। বাবারা, প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত যত পর্ব আছে সব পর্ব ত্রিস্তরী। প্লাটিহেলমিনথিস থেকে কর্ডাটা যত পর্ব আছে সব বলবা ত্রিস্তরী বা ত্রিভ্রূণ স্তরী। ভ্রূণেও 3 স্তর, পূর্ণাঙ্গ প্রাণীতেও 3 স্তর। এরা অঙ্গ ও তন্ত্র মাত্রার। নেমাটোডা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যত পর্ব পড়াবো সব বলবো অঙ্গ ও তন্ত্র মাত্রার। তাহলে এটা ভালো করে মনে রাখো তো, প্লাটিহেলমিনথিস থেকে কর্ডাটা যত পর্ব আছে আমরা সব বলবো ত্রিভ্রূণ স্তরী। আর নেমাটোডা থেকে কর্ডাটা সব পর্বে আমরা বলবো এরা অঙ্গ আর তন্ত্র মাত্রার।
এই পর্বের প্রাণীদের সিলোম মেসোডার্ম থেকে তৈরি হয়, পেরিটোনিয়াম পর্দাও আছে সিলোমে, মানে এদের গহ্বর মেসোডার্ম থেকে তৈরি হয় এবং এর চারিদিকে পেরিটোনিয়াম পর্দাও আছে। তার মানে এরা প্রকৃত সিলোম যুক্ত, এরা আমরা বলবো ইউসিলোমেট প্রাণী। ইউ মানে কি? প্রকৃত বা সুগঠিত। তাহলে নেমাটোডা থেকে কর্ডাটা সব পর্বে বলবো অঙ্গতন্ত্র মাত্রার, প্লাটিহেল মিন্থিস থেকে কর্ডাটা সব পর্বে বলবা ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী। এই পর্বের প্রাণীরা ইউসিলোমেট বা প্রকৃত সিলোম যুক্ত। বাবারা রক্তনালী থেকে রক্ত বের হয়ে এদের এই সিলোমের মধ্যে প্রবেশ করে, সেই জন্য এদের সিলোমকে আমরা বলবো হিমোসিল। হিম মানে কি বলতো? রক্ত। সিল মানে গহ্বর। হিম মানে রক্ত, সিল মানে গহ্বর। তাহলে এদের যে সিলোম, এরা তো প্রকৃত সিলোম যুক্ত। রক্তনালী থেকে রক্ত বের হয়ে এদের সিলোমের মধ্যে যায়। তো রক্ত যখন সিলোমের মধ্যে যায় আমরা ওটাকে কি বলবো? হিমোসিল। হিম মানে রক্ত। মনে রেখো দুইটা পর্বের প্রাণীদের হিমোসিল আছে, একটা মলাস্কা আর একটা আর্থ্রোপোডা। দুইটা পর্বের প্রাণীদের হিমোসিল আছে, একটা মলাস্কা আর একটা আর্থ্রোপোডা। তাহলে এখান থেকে ভাববা, তুমি এখান থেকে রিলেট করবা যে রক্তনালী থেকে রক্ত সিলোমের মধ্যে গেল, রক্তনালী থেকে রক্ত বের হয়ে গেল, তাহলে রক্তের চলাচল তো হার্ট আর রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকলো না। তাহলে আমরা মনে রাখবো এই পর্বের প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির। আর এদের সিলোম না ছোট, সংক্ষিপ্ত, তার মানে কম পরিমাণে রক্ত কম সময়ের জন্য এদের সিলোমের মধ্যে যায়, হিমোসিলের মধ্যে যায়। সেই জন্য আমরা বলবো এটা অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র। বুঝনি? ধরো তোমার 14ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বারবার দিচ্ছে না, অনেকে বের হয়নি, বের হওয়ার দিচ্ছে না, আটকে থসে, বন্দি করে থসে। বিকেল আধা ঘন্টার জন্য কষে যাবে, আরে থেকে না হেঁটে আই, ছাদের থেকে হেঁটে আই, হেঁটে আই। তো বলো তো বাবা, সারাদিন ধরে বন্দি করে তুলো, অল্প সময়ের জন্য তোমাকে বললো একটু বাইরে থেকে ঘুরে আসো, তুমি ওই অল্প সময়ের জন্য বের হয়ে তুমি করছো আমি মুক্ত হয়ে গেছি? না, তুমি পুরোপুরি মুক্ত নও, অর্ধমুক্ত। সারাদিন বন্দি, বাড়ির মধ্যে থেকে বের হওয়ার দেয়নি, সন্ধ্যার দিকে আধা ঘন্টার জন্য বের হওয়ার দিচ্ছে আর তুমি খুশি হয়ে গেছো আমি মুক্ত। না, ওটা অর্ধমুক্ত, তুমি পুরোপুরি মুক্ত হওনি, বন্দি আছো। তাহলে অল্প সময়ের জন্য বের হয়ে গেছিলা, সেজন্য তুমি পুরোপুরি মুক্ত নও, বন্দি আছো, বাপ মায়ের নজরের মধ্যে আছো। তেমনি রক্ত, যেহেতু এদের হিমোসিলটা ছোট, সংক্ষিপ্ত, তাহলে কম টাইমের জন্য কম পরিমাণ রক্ত এদের হিমোসিলে যায়। যেহেতু হিমোসিল সংক্ষিপ্ত, তাহলে এদের কম পরিমাণে রক্ত কম সময়ের জন্য হিমোসিলে যায়, তাহলে এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত। মনে রেখো এদের রক্ত রসে হিমোসায়ানিন আছে। তোমরা সবাই জানো হিম মানে কি? রক্ত। সায়ানিন মানে কি? নীল। তাহলে এদের রক্তে আছে নীল রঙের রঞ্জক, এই হিমোসায়ানিনের জন্য এদের রক্ত নীল। তাহলে অক্টোপাস মলাস্কা পর্বের, তাহলে বলো তো অক্টোপাসের রক্ত কি হবে? নীল। হিমোসায়ানিনের জন্য কেন রক্ত নীল? এর মধ্যে কপার আছে এই জন্য। আবার এদের রক্তে কিন্তু অ্যামিবোসাইট কণিকা আছে, জীবাণু ধ্বংস করার জন্য অ্যামিবার মতো অ্যামিবোসাইট কণিকা বা কণা আছে। পরিফেরাদেরও বলছিলাম কিন্তু মেসোহিলে অ্যামিবোসাইট কোষ আছে, এই মলাস্কাদেরও অ্যামিবোসাইট কোষ আছে বা কণা আছে, অ্যামিবার মতো জীবাণু ধ্বংস করে। এগুলো শ্বেত রক্তকণিকার সমসংস্থ। আর এদের হার্ট, হৃদযন্ত্র, অমেরুদণ্ডীদের হার্ট তো থাকে না, থাকলে হৃদযন্ত্র বলো, পিণ্ডের মতো নয়, লম্বা নলাকার টাইপের হার্ট, পিণ্ডের মতো নয়, সেজন্য বলবো হৃদযন্ত্র। আমাদের হার্ট একটা পিণ্ডের মতো, তাই আমরা বলি হৃদপিণ্ড। এদের হার্টের বাংলা করবা হৃদযন্ত্র। এদের হৃদযন্ত্র পৃষ্ঠ দিকে আছে, পিঠের দিকে, অমেরুদণ্ডীদের পৃষ্ঠ দিকেই থাকে। তাহলে এদের হার্ট কোন দিকে আছে? শরীরের পৃষ্ঠ দিকে। ওকে, এতটুকু রিপিট করি, দেখি তোমরা কেমন পারো। মনোজক্স, মনোজক্স।
মলাস্কা হলো প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডা। এই পর্বের প্রাণীদের দেহ নরম। এই পর্বের প্রাণীদের বলা হয় কম্বোজ প্রাণী। কম্বোজ মানে কি? শামুক। কি মুখ? শামুক। এরা ত্রিস্তরী। এরা অঙ্গতন্ত্র মাত্র, দেহ অঙ্গ আর তন্ত্র আছে। এরা ইউসিলোমেট, প্রকৃত সিলোম যুক্ত, মানে এদের গহ্বর মেসোডার্ম থেকেও তৈরি হয়, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। আর ওই তথ্যটার থেকে আরো রিলেট করে এগুলো সব তথ্য বের করবা, যারা ইউসিলোমেট, প্রকৃত সিলোম যুক্ত। রক্তনালী থেকে রক্ত বের হয়ে এদের সিলোমের মধ্যে যায়, তাহলে এদের সিলোমের মধ্যে রক্ত আছে, হিম আছে, তাহলে এদের সিলোমের নাম কি? হিমোসিল। ওখান থেকেই ভাবো যে রক্তনালী থেকে রক্ত সিলোমে গেল বা হিমোসিলে গেল, তার মানে রক্তনালী থেকে রক্ত বের হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, তাহলে এটা মুক্ত রক্ত সংবহন তন্ত্র। ভাবো, হিমোসিলটা সংক্ষিপ্ত, ছোট, কম পরিমাণে রক্ত রক্তনালী থেকে হিমোসিলে বের হয়ে যায়, কম সময়ের জন্য যায়, তাহলে কেমন মুক্ত বলবো এদের রক্ত সংবহন তন্ত্র? অর্ধমুক্ত। এদের রক্ত রসে নীল রঙের রঞ্জক আছে, শ্বাসরঞ্জক আছে, হিমোসায়ানিন। এদের রক্তে জীবাণু ধ্বংসের জন্য অ্যামিবোসাইট কোষ আছে। এদের হার্ট শরীরের পৃষ্ঠ দিকে। যদি বুঝে থাকো তাহলে টেল মি, আমি মলাস্কা পর্বের পরের পার্ট বলবো। যদি বুঝে থাকো এতটুকু বলো। হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্রতম পর্ব প্লাকোজোয়া, ঠিক লেখছো? হ্যাঁ বাবা, যদি বোঝো একটু বলো তো দেখি। হিমোসায়ানিন নীল রঙের বাবা, হিমোসায়ানিন নীল রঙের রঞ্জক, কারণ ওর মধ্যে কপার থাকে। বা মলাস্কা পর্বটা শেষ করে দেয়। একজন বলছে আর পড়ান না, আর বাবা 10 থেকে 12 মিনিট পড়াবো, 10 থেকে 12 মিনিট একটু থাকো। এবং এবারই গুরুত্বপূর্ণ কথাগুলো আছে, মলাস্কা পর্বের এবারই গুরুত্বপূর্ণ কথাগুলো আছে। এটা বুঝতে পারছে? ক্লিয়ার? বাপরে বাপ। ভালো করে খেয়াল রাখো, ইম্পর্টেন্ট পার্ট এবার। ধরো এটা মলাস্কাদের নরম দেহ। এই নরম দেহের চারিদিকে পাতলা পর্দা আছে, নাম মেন্টল। মেন্টল মানে কাপড়, কাপড়, ক্লথ। কাপড় যেমন আমাদের শরীরের চারিদিকে আছে, এরকম এদের নরম দেহের চারিদিকে পাতলা পর্দা আছে, নাম মেন্টল। এই পর্দা থেকে ক্যালসিয়াম কার্বনেট খরিত হয়, যেটা দিয়ে দেহের চারিদিকে তৈরি হয় কি? শক্ত খোলক। তাহলে এই পর্বের প্রাণীদের যে নরম দেহের চারিদিকে মেন্টল পর্দা আছে, এই পর্দা থেকেই ক্যালসিয়াম কার্বনেট খরিত হয়, এবং এই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় এদের কি বলতো? শক্ত খোলক। তাহলে দেহ নরম হলেও কিন্তু দেহের চারিদিকে শক্ত খোলক আছে। এদের যে পরিপাক নালী, এরকম পরিপাক নালীটা বলবা পেঁচানো বা ইউ আকৃতির। মলাস্কাদের পরিপাক নালী বলবা পেঁচানো বা ইউ এর মতো। এ দেখো পেঁচে পেঁচে আকাশে, এই যে পেঁচানো করে দিচ্ছি, তাহলে এই যে পরিপাক নালী পেঁচানো বা ইউ এর মতো। এই পর্বের প্রাণীরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু একটা শ্রেণী আছে, নাম গ্যাস্ট্রোপোডা। এই শ্রেণীর প্রাণী হলো আপেল শামুক। এদের দেহ কিন্তু অপ্রতিসম। তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। লম্বালম্বি তুমি দুইটা সমান অংশে ভাগ করতে পারবা, ঝিনুকটা ভাবো সমান দুইটা অংশে ভাগ করতে পারবা। কিন্তু গ্যাস্ট্রোপোডা শ্রেণীর যে প্রাণী আপেল শামুক, এ অপ্রতিসম। এবং এটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, যে কোনটি অপ্রতিসম? আপেল শামুক। অপশনে আপেল শামুক ছিল। বাবারা, বাইভালভিয়া একটা শ্রেণী আছে। বাই মানে কি বলতো? দুই। ভালভ মানে কপাটিকা বা পাল্লা। বাই মানে দুই, ভালভ মানে পাল্লা বা কপাটিকা।
বাইভালভিয়া শ্রেণী। এদের খোলকের দুইটা পাল্লা আছে, যেমন দেখো ঝিনুক, ঝিনুকের খোলকের দুইটা পার্ট বা দুইটা পাল্লা, ওদের শ্রেণী বাইভালভিয়া। তো বাইভালভিয়া শ্রেণীর প্রাণী ছাড়া অন্যদের সবার মুখে র্যাডুলা আছে, রেতি জেহবা, র্যাডুলা বা রেতি জেহবা আছে। এটা শুধু ঝিনুকের নাই, বাইভালভিয়া শ্রেণীর নাই। এটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। কোন পর্বের প্রাণীতে র্যাডুলা থাকে? মলাস্কা, রেতি জেহবা। দেখি এবারের প্রশ্নের উত্তর দিতেই হবে তোমাদের। দেখি আমি কি আঁকাচ্ছি বলো। লোহার জিনিসে ধার দেয় এরকম একটা বস্তু দিয়ে, লোহার জিনিসে ধার দেয় এরকম একটা বস্তু দিয়ে। কে বলতে পারবা এই লোহার তৈরি এই জিনিস ধার দেয়, লোহার তৈরি জিনিসে ধার দেয় এটা দিয়ে, এরকম একটা বস্তু দিয়ে। এটার নাম কে কে বলতে পারো দেখি? এটার নাম কি? আমি যেটা আঁকাচ্ছি এটার নাম বলো তো দেখি, কে কে বলতে পারো? এই যে এটা দিয়ে লোহার তৈরি জিনিসে ধারটার দেয়, নাম কি বলো? করাত। এই এটা করাত। ধরো করাতে ধার দেয় এটা দিয়ে, ধরো এটা দিয়ে করাতে ধার দেয়, তাহলে এটার নাম কি কও? র্যাত, র্যাত সঠিক লেখছে, র্যাত। তো র্যাডুলাটা এরকম র্যাতের মতো, সেজন্য র্যাডুলাকে কি বলে? রেতি জেহবা। কিতি? রেতি, রেতি জেহবা। তাহলে বাইভালভিয়া শ্রেণীর প্রাণী যেমন ঝিনুক, ওদের ছাড়া বাকি সবারই মুখে রেতি জিহবা বা র্যাডুলা আছে, মানে এরকম র্যাতের মতো জিহবা আছে। র্যাত মানে যেটা দিয়ে লোহার তৈরি জিনিসে ধার দেয়। কেন এরকম জিহবা কেন? র্যাডুলা বা রেতি জিহবা রেতের মতো হলে একটু খসখসে হবে, মুখ থেকে খাবার ফসকে যাবে না, সুবিধা আছে। বাবারা, এই পর্বের প্রাণীরা যখন পানিতে থাকে তখন মেন্টল পদ্মা দিয়ে এবং ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়। আর যখন স্থলে থাকে তখন পালমোনারি থলি, পালমোনারি মানে তো সবাই জানো ফুসফুস, পালমোনারি থলি বা ফুসফুসীয় থলি দিয়ে শ্বাসকার্য চালায়। তাহলে এই পর্বের প্রাণীরা যখন জলে থাকে তখন মেন্টল পদ্মা আর ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়, স্থলে থাকলে পালমোনারি থলি বা ফুসফুসীয় থলি দিয়ে শ্বাসকার্য চালায়। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় যে কোন পর্বের প্রাণীতে পালমোনারি থলির বিকাশ ঘটছে। মলাস্কা। বাবা আমি আরেকবার রিপিট করে দেই এটা, দেখি মনোযোগ। মলাস্কা পর্বের প্রাণীদের দেহ নরম, আমাদের দেহের চারিদিকে যেমন কাপড় আছে, এদেরও নরম দেহের চারিদিকে কাপড় আছে, তার নাম মেন্টল। মেন্টল মানে কাপড়। এই মেন্টল পদ্মা ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে, যেটা দিয়ে তৈরি হয় শক্ত খোলক। এই যে মেন্টল পদ্মা দেখো ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে, যেটা দিয়ে কি তৈরি হয়? শক্ত খোলক। এদের পরিপাক নালী পেঁচানো ইউয়ের মতো। এই পর্বের প্রাণীরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, শুধু গ্যাস্ট্রোপোডা শ্রেণীর প্রাণী ছাড়া, আপেল শামুক ছাড়া সবারই দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। বাইভালভিয়া যাদের খোলকের দুইটা কপাট বা পাল্লা, এই শ্রেণী ছাড়া, ওই শ্রেণীর কারা প্রাণী? ঝিনুক। বাইভালভিয়া ছাড়া সবার মুখে রেতি জিহবা বা র্যাডুলা থাকে। তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের দেহ নরম, তার চারিদিকে পাতলা পদ্মার নাম মেন্টল, এখান থেকে খরিত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে শক্ত খোলক তৈরি হয়। পরিপাক নালী পেঁচানো ইউয়ের মতো। দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, শুধু গ্যাস্ট্রোপোডা শ্রেণীর আপেল শামুক অপ্রতিসম, দেহকে লম্বা লম্বি ভাগ করতে পারবে না। বাইভালভিয়া শ্রেণীর প্রাণী হলো ঝিনুক। বানানটা ভুল হলে একটু বই অনুযায়ী ঠিক করে নিও বাবা, যদি কোনো কারণে আমার কোনো বানান ভুল হয়। তো বাইভালভিয়া শ্রেণীর প্রাণী ছাড়া এই পর্বের অন্যান্য প্রাণীদের কি আছে? মুখে রেতের মতো, এরকম রেতের মতো জিহবা আছে, যেটাকে বলে রেতি জিহবা বা র্যাডুলা। কিলা? র্যাডুলা। পানিতে যখন থাকে, জলজ পরিবেশে মেন্টল পদ্মা এবং ফুলকা দিয়ে এরা শ্বাসকার্য চালায়। যখন স্থলে তখন পালমোনারি থলি বা ফুসফুসীয় থলি দিয়ে শ্বাসকার্য চালায়। বাবারা এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? আর সর্বোচ্চ 5 মিনিট লাগবে, আমরা অল্প একটুর জন্য বাদ রাখবো না, আমরা শেষ করে দেই পর্বটা। তোমরা যদি বুঝতে পারো বলো, আমি পরের পার্টটা পড়ে শেষ করে দিব মলাস্কা পর্বের।
বাকি তথ্যগুলো বলে। এ পর্যন্ত কি বুঝিস কিনা আমাক এনা কও। খালি একজন জি স্যার, একজন বুঝছো, খালি খালি একজন বুঝিস। বলো। সবাই বুঝতে পারছে? ওরে বাপরে পণ্ডিতের আবারে। আচ্ছা। দেখো, মাজেদা ম্যামের বই থেকে একটা তথ্য, যে মলাস্কা পর্বের প্রাণীদের দেহ মস্তক, পদ এবং ভিসেরাল মাস নিয়ে গঠিত। মলাস্কা পর্বের প্রাণীদের দেহ মস্তক, পদ আর ভিসেরাল মাস নিয়ে গঠিত। তোমরা জানো মাস মানে কি? ভর। আর ভিসেরা মানে জানো কিন্তু অভ্যন্তরীণ অঙ্গ, ইন্টারনাল অর্গান। ভিসেরা মানে কি? অভ্যন্তরীণ অঙ্গ। তো বেশিরভাগ স্টুডেন্ট প্রশ্ন করে যে ভিসেরাল মাস কি। তার আগে আবার বলি, মলাস্কা পর্বের প্রাণীদের দেহ মস্তক, পদ আর ভিসেরাল মাস নিয়ে গঠিত। তো মস্তক তো বুঝি, পা তো বুঝি, কিন্তু ভিসেরাল মাস কি? তুমি শব্দের অর্থ করো, উত্তরের কাছাকাছি যেতে পারবা। ভিসেরা মানে অভ্যন্তরীণ অঙ্গ, মাস মানে ভর। তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের দেহের যে জায়গাতে বেশিরভাগ অঙ্গ, অভ্যন্তরীণ অঙ্গ অবস্থান করে, মলাস্কা পর্বের প্রাণীদের শরীরের যে স্থানে বেশিরভাগ অভ্যন্তরীণ অঙ্গ বা তন্ত্র অবস্থান করে, ওই জায়গাটার নাম ভিসেরাল মাস। তাহলে যারা প্রশ্ন করবা ভিসেরাল মাস কি, ওটা দিয়ে এমসিকিউ আসতে পারে যে কোন পর্বের প্রাণীদের ভিসেরাল মাস থাকে। মলাস্কা মাস, মলাস্কা, ভিসেরাল মাস, মলাস্কা। ভিসেরাল মাস কি? এই জায়গাতে এদের বেশিরভাগ অভ্যন্তরীণ অঙ্গ বা তন্ত্র অবস্থান করে। লার্ভার নাম তিনটা মনে রেখো। এক, ট্রোকোফোর। ক্যাঙ্কাফোর, ট্রোকোফোর। ট্রোকো মানে কি? সাকা। ফোর মানে বহন করা। সাকা বহন করা লার্ভা। মানে বিষয়টা এরকম, দেখো সঠিক চিত্র হবে না কিন্তু বোঝার জন্য দেখো। ধরো এটা লার্ভা, এর চারিদিকে সিলিয়া এরকম বৃত্তাকারে সজ্জিত সাকার মতো গঠন তৈরি করছে। ধরো এই যে লার্ভার চারিদিকে সিলিয়া এরকম বৃত্তাকারে সজ্জিত হয়ে সাকার মতো গঠন তৈরি করছে, তখন এই লার্ভাকে আমরা বলবো ট্রোকোফোর। আর ওগুলা সিলিয়ার সঞ্চালনেই এই লার্ভা চলাচল করে। ট্রোকোফোর মানে সাকা বহনকারী লার্ভা। এগুলো স্যার আবার সাকা কোনটি পাবি? এরা প্রাণীর দেহে আবার সাকা থাকে? বাবারা, লার্ভার চারিদিকে যখন সিলিয়া, এই যে সিলিয়া যখন বৃত্তাকারে সজ্জিত হয়ে সাকার মতো গঠন বানাবে, তখন ওই লার্ভার নাম ট্রোকোফোর। আর এক ধরনের লার্ভা আছে গ্লসিডিয়াম। গ্লসিডিয়াম মানে হলো তীর, তীরের অগ্রভাগ। তীর ছিল না ওই যে যুদ্ধক্ষেত্রে যে তীর, এই যে তীর। তো গ্লসিডিয়াম মানে হলো তীরের অগ্রভাগ। তো যে লার্ভাতে এরকম তীরের মতো অংশ আছে, তীর সদৃশ্য অংশ আছে, ওই লার্ভার নাম গ্লসিডিয়াম। আর একটা লার্ভার নাম ভেলিজার। ক্যাঙ্কাজার, ভেলিজার। আমরা কিন্তু ঠান্ডাকে জার করে বলি অনেকে, জার লাগছে। ভেলিজার শব্দের অর্থ হলো নৌকার পাল। পাল তোলা নৌকা, বোঝো না? নৌকার পাল। তো যে লার্ভাতে নৌকার পাল সদৃশ্য অংশ আছে, ওটার নাম ভেলিজার। ঝরঝরা করে মনে রাখবা প্রত্যেকটা পর্বের প্রাণীদের লার্ভা। তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের লার্ভা কি কি? ট্রোকোফোর, গ্লসিডিয়াম, ভেলিজার। ট্রোকোফোর, গ্লসিডিয়াম, ভেলিজার। ট্রোকোফোর লার্ভা কেমন? এই লার্ভাতে সিলিয়ারা কি করবে? বৃত্তাকারে সজ্জিত হয়ে চাকার মতো গঠন বানাবে। গ্লচিডিয়াম লার্ভাতে এরকম তীরের আগা বা অগ্রভাগের মতো সূক্ষ্ম অংশ থাকবে। আর ভেলিজার লার্ভাতে নৌকার পাল সদৃশ্য অংশ থাকবে। ভেলিজার মানেই নৌকার পাল। লার্ভার নাম কি বুঝিছো বাবা সবাই? লার্ভাগুলোর নাম আর ভিসেরাল মাস বুঝতে পারছো কিনা বলো? বুঝিছো?
ওকে, এবার শ্রেণী, 5টা শ্রেণীর নাম কষ্ট করে মনে রাখতে হবে। একটা হলো কডো ফোবিয়াটা। বাবা ক্লাস শেষের মধ্যে মনোযোগী হও, গুরুত্বপূর্ণ কথা বলতেছি এগুলা। কডো মানে কি লেস, তোমরা জানো কিন্তু রুই মাছে পড়ছো কডাল ধমনী, কডাল শিরা, কডাল মানে কি লেস। ফোবিয়া মানে ছিদ্র, এই ফোবিয়া মানে ছিদ্র, এটা মানে বহন করা। তো যে প্রাণীগুলো মলাস্কা পর্বের যে প্রাণীগুলোর লেজে ছিদ্রের মতো অংশ আছে, গর্তের মতো অংশ আছে, তাদের শ্রেণীর নাম কডোফোবিয়াটা। উদাহরণ দিবা সকসকে কৃমি। কৃমির নাম দেখেই যেন আবার ঠাস ঠাস করে উত্তর দিও না প্লাটিহেলমিনথিস নেমাটোডা। যদি বলে সকসকে কৃমি কোন পর্বের, অবশ্যই কিন্তু মলাস্কা পর্বের। কৃমি খালি দেখেই প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা বলা যাবে না। তাহলে মলাস্কা পর্বের যে প্রাণীদের লেজ বা লেজের মতো অংশে, লেজ বা লেজের মতো অংশে ছিদ্র বা গর্ত আছে, ওই প্রাণীগুলোর শ্রেণীর নাম দিব কডোফোবিয়াটা। কডো মানে লেজ, ফোবিয়া মানে ছিদ্র, এটা মানে বহন করা। উদাহরণ চকচক কৃমি। 2 পলি প্লাকোফোরা। ক্যাঙ্কাফোরা, পলি প্লাকোফোরা। পলি মানে কি অনেক, প্লাকো মানে প্লেট, ফোরা মানে বহন করা। তো মলাস্কা পর্বের যে প্রাণীদের খোলকের মধ্যে শক্ত শক্ত প্লেট আছে, তাহলে মলাস্কা পর্বের যে প্রাণীদের খোলকের মধ্যে অনেকগুলো শক্ত শক্ত প্লেট আছে, তাদের শ্রেণীর নাম পলিপ্লাকোফোরা। পলি মানে মেনি বা অনেক, প্লাকো মানে প্লেট, ফোরা মানে বহন করা। এটার উদাহরণ দিবা কাইটন। কিউটিনো নয়, কাইটিনো নয়, কাইটন। কাইটন কিন্তু প্রাণী। আর একটা শ্রেণীর নাম তোমরাই বলো তো, বাইভালভিয়া। এটার উদাহরণ কি দিবা? ঝিনুক। তারপরে একটা হলো গ্যাস্ট্রোপোডা শ্রেণী, উদাহরণ কি দিবা? আপেল শামুক। বা বলো তো দেখি গ্যাস্ট্রো মানে কি? গ্যাস্ট্রো মানে আয়ুব ভাই পর্যন্ত বলে দিচ্ছে পাকস্থলী, পোডা মানে পা। তো যাদের পা পাকস্থলীর নিচের পার্ট থেকে সৃষ্টি হচ্ছে, গ্যাস্ট্রো মানে পাকস্থলী, পোডা বা পোড মানে পা। যাদের পা পাকস্থলীর নিচের পার্ট থেকে তৈরি হচ্ছে, তাদের শ্রেণীর নাম গ্যাস্ট্রোপোডা। 5 এবং সর্বশেষ শ্রেণী সেফালোপোডা। এ তোমরা সবাই জানো, 25-26 ব্যাচে সবাই জানো সেফাল মানে কি মাথা, পোডা মানে পা। তো যাদের পা মাথার নিচ থেকে তৈরি হচ্ছে, তাদের শ্রেণী সেফালোপোডা। এখন কবা মাথার নিচ থেকে পা তৈরি হচ্ছে, দেখো তো, হয়তো অতটা ভালো হবে না, কিন্তু দেখো তো, এটা ধরো মাথা আর এগুলা ধরো পা। ধরো তো এই প্রাণীটার পা কোথ থেকে তৈরি হচ্ছে? মাথার নিচ থেকে নয়। বুঝতে পারতেছ তো? মনে হয় অক্টোপাস আঁকানোর চেষ্টা করছে। তো দেখো তো, অক্টোপাসের মাথার নিচ থেকে কর্ষিকা বা পা তৈরি হচ্ছে, মাথার নিচ থেকে তৈরি হচ্ছে, তাহলে ওদের শ্রেণী সেফালোপোডা। দেখো প্রথম 2টা শ্রেণীর নাম একটু কম মনে থাকে, বাকিগুলো মনে থাকে। কডোফোবিয়াটা, এদের লেজ বা লেজ সদৃশ্য অংশে ছিদ্র বা গর্ত আছে। পলিপ্লাকোফোরা, খোলকের মধ্যে অনেকগুলো শক্ত শক্ত প্লেট আছে। বাইভালভিয়া, বাই মানে 2, তাহলে এদের খোলকে 2টা পাল্লা আছে, যেমন ঝিনুক। গ্যাস্ট্রোপোডা মানে পাকস্থলীর নিচের অংশ থেকে পা তৈরি হচ্ছে, আপেল শামুক, অপ্রতিসম। সেফালোপোডা, সেফাল মানে মাথা, পোডা মানে পা, তাহলে মাথার নিচ থেকে পা তৈরি হচ্ছে। বুঝছো? লার্ভার নাম শ্রেণীর নাম কিন্তু ক্লিয়ার করবা, ঝরঝরা করবা। সর্বশেষ তোমাদের কাছ থেকে আমি একটা প্রশ্নের উত্তর শুনবো, দেখি। আর 1 লাইন পরে ক্লাস শেষ করব, কিন্তু গুরুত্বপূর্ণ কথা। তোমরা একটু এই পর্বের প্রাণীদের লার্ভার নাম বলো তো ক্লাসের শেষে এসে। বলো তো দেখি, এই পর্বের প্রাণীদের লার্ভার নাম বলো তো, পারো কিনা দেখি। মলাস্কা পর্বের প্রাণীদের লার্ভার নাম। ভেলিজার, সিদ্দিকা তুমি ঠিক বলছো, ভেলিজার, গ্লসিডিয়ামে টুকুফোর লয়, টুকুফোর লয়, ট্রোকোফোর। ট্রোকোফোর, ট্রোকো বানান ঠিক করো।
ট্রোকোফোর, ট্রোকোফোর নাকি ঠিকই লিখছিলাম, আমি ভুল দেখছি। জান্নাতুল, ট্রোকোফোর, গ্লচিডিয়াম ভেলিজার, ঠিক আছে। ইখলাস, আবু ইখলাস সুমন, ঠিক আছে। ট্রোকোফোর, গ্লচিডিয়াম ভেলিজার, ওকে, সবাই সঠিক উত্তর দিচ্ছ। তাহেরা সাদিয়া, ফাতেমা খাতুন ফাইজা, সাদিয়া সুলতানা, তাবাসসুম, এমডি শারিয়ার, সবাই সঠিক উত্তর দিচ্ছ। ঝরঝরা করে মনে রেখো, শ্রেণীর নামটা পড়ে নিও। লাস্ট কথা এই চ্যাপ্টারের, পরের ক্লাস মনে থিও, রবিবার ক্লাস মিস করো না কেউ। শেষ পড়া ক্লাসের টাইম রবিবার 8:30। আজকে শুক্রবার ছিল দেখে, সবে বরাত ছিল দেখে, আরো কিবে দিবস ছিল দেখে 6:30টায় দিছে। রবিবারে কিন্তু 8:30টায় ক্লাস, রাত। ওকে, মনে রেখো, শামুক, ঝিনুক, মানে মলাস্কা পর্বের, অক্টোপাস মলাস্কা পর্বের একটু এক্সেপশনাল টাইপের দুইটা নাম শোনো। ওয়েস্টার, ওয়েস্টার এক ধরনের ঝিনুক কিন্তু মলাস্কা পর্বের, মনে রেখো। আরেকটা মনে রেখো, স্ল্যাগ, বলবে স্ল্যাগ কোন পর্বের। স্ল্যাগ কিন্তু খোলকবিহীন এক টাইপের শামুক, মলাস্কা পর্বের। স্ল্যাগ কিন্তু শামুক, মলাস্কা পর্বের, তবে খোলক নাই আমাদের এই আপেল শামুকের মতো। আমাদের দেশে যে শামুকগুলো পাই এরকম খোলক নাই। এই যে ললিগো, কি গো? ললিগো, যার আরেকটা নাম স্কুইড, কক্সবাজারে যায় খাও না স্কুইড, এই ললিগো বা স্কুইড মলাস্কা পর্বের। আরেকটা হলো সেপিয়া, কি পিয়া? সেপিয়া, যার আরেকটা নাম ক্যাটেল ফিশ, এ মলাস্কা পর্বের। তো ঝিনুক শামুক যে মলাস্কা পর্বের সবাই জানো, অক্টোপাসটাও জানো, মলাস্কা পর্বের সেপালোপোডা শ্রেণীর উদাহরণ অক্টোপাস। এই চারটে একটু এক্সেপশনাল টাইপের নাম, মনে রেখো। ওয়েস্টার্ন, এটা হলো এক ধরনের ঝিনুক। স্ল্যাগ, খোলকবিহীন শামুক। ললিগো বা স্কুইড, সেপিয়া বা ক্যাটেল ফিশ, এরা কোন পর্বের? মলাস্কা পর্বের। সকলে ভালো থাকেন, রবিবারে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ 8:30টায়। ওকে, আর বুঝতে পারছেন কিনা একটু জানান তো কমেন্ট করে, সত্যি কমেন্ট করেন, মিশে মিশে কমেন্ট করার দরকার নাই যে সেই বুঝছি, বেস্ট লেকচার, হ্যান হচ্ছে তেন হচ্ছে, ওগুলো করার দরকার নাই। এই 3টা পর্ব কেমন বুঝলা, ক্লিয়ার হয়ে গেল কিনা সবকিছু, আগে যে যে টপিকে কম বুঝতেছিল সেগুলা ক্লিয়ার হচ্ছে কিনা, সত্যি কমেন্ট করো। না, একাডেমিক কোন অনলাইন ব্যাচ শুরু হবে না, অফলাইনই। অফলাইন পরে হুঁশ পাই না, একাডেমিক কখন শুরু করবো রে বাবা? শুধু অ্যাডমিশন একাডেমিক্স চলবে। ও সরি, অ্যাডমিশন অনলাইনে চলবে, ক্লাস নিয়ে মাথা ঠিক নাই। অ্যাডমিশন ব্যাচ আমাদের শুধু অনলাইনে, এবং এই মাসটা ফ্রি ক্লাস, সবাই জানো। ওকে, আর কে কোনটি থেকে দেখলে পারে, সগলি বগুড়ার থাকে নাকি বাইরে থেকেও দেখছে না, কমেন্ট করে জানিয়ে দিও। ভালো থেকো সবাই, সবার সাথে দেখা হবে রবিবারে। আসসালামু আলাইকুম। আর আমাদের অনলাইন ব্যাচে ভর্তি কার্যক্রম চলতেছে, তোমরা যারা পড়তে চাও ভর্তি হয়ে যাও দ্রুত, এবং এই মাসের মধ্যে ভর্তি হলে ছাড় থাকবে তোমাদের জন্য, দ্রুত ভর্তি হয়ে নেও, পরে আর ছাড় পাবা না।